এমন সময় হালকা মিষ্টি হাওয়া এসে আরোহীর শাড়ির আঁচলটা উড়িয়ে দিল। আর জীবন পরম মমতায় আরোহীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আঙ্গুলে আঙ্গুল মিলিয়ে রাখলো। বিকেলের সোনার রোদ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তারা দুজনে হারিয়ে গেল নিজেদের এক মায়াবী ভালোবাসার চাদরে। জীবন ও আরোহী বেলকুনিতে, তারা দুজনেই গভীর রোমান্টিক মুহূর্তে মগ্ন ছিল। এই যে চৌধুরী সাহেব, আজকেও কি অফিসে যাওয়ার এত তাড়া? তোমার এই রোমান্টিক বউটার দিকে তাকানোর মতো 5টা মিনিট সময়ও কি হবে না? আরোহী, তোমার এই মায়াবী চোখের দিকে তাকালে আমার অফিসের সব ফাইল আর মিটিংয়ের কথা মাথা থেকে ডিলিট হয়ে যায়। তুমি কি চাও চৌধুরী কোম্পানির এমডি আজ অফিস ফাঁকি দিক? চাইলে তো খুব ভালো হতো। ছোটবেলায় যখন তুমি আমার পুতুল খেলার গাড়ি ভেঙে দিতে, তখন তো এত অফিস অফিস করতে না। আর এখন বিয়ে করে ঘরে আনার পর শুধু কাজের বাহানা। তখন পুতুল গাড়ি ভাঙতাম তোমারই মিষ্টি রাগটা দেখার জন্য, আর এখন তোমাকে এই বুকে আগলে রাখি, কারণ তুমি ছাড়া এই জীবন চৌধুরী এখন একদম অচল। তুমি দিন দিন বড্ড বেশি রোমান্টিক কথা বলা শিখে যাচ্ছ জীবন। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার এই চঞ্চল চাচাতো বোনটা এখন সত্যি সত্যি তোমার পুরো পৃথিবী হয়ে গেছে তো? তুমি শুধু আমার পৃথিবী নও আরোহী, তুমি আমার বেঁচে থাকার প্রতিটা নিঃশ্বাস। দুষ্টু বর একটা। সকাল সকাল এত রোম্যান্স করলে আমি কিন্তু তোমাকে আজ অফিসেই যেতে দেবো না। এবার চলো, নিচে সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে। চৌধুরী বাড়ির বিশাল ডাইনিং টেবিলে সকালের নাস্তা সাজানো হচ্ছে। পুরো পরিবার একসঙ্গে বসেছে। জীবন আর আরোহীর বিয়ে হয়েছে ঠিক 1 মাস আগে। পারিবারিক পছন্দে তাদের বিয়ে হয়, তবে আরোহী ছোটবেলা থেকেই জীবনকে মনে মনে ভালোবাসতো। জীবন, আজকের অফিসের বিকেলের মিটিংটার ফাইল সব রেডি তো? ওই জাপানি ক্লায়েন্ট কিন্তু খুব কড়া। হ্যাঁ বাবা, আমি সব গুছিয়ে নিয়েছি। অফিসের অ্যাসিস্ট্যান্ট রনিকে কাল রাতেই ফাইলগুলো রিচেক করতে বলেছিলাম। তা তো ঠিক আছে বড় ভাই, কিন্তু আমার জামাইয়ের খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখছে তো। ও তো কাজের চাপে সকালের নাস্তাই করতে চায় না। তোমার মেয়ে থাকতে সেই চিন্তা অন্য কাউকে করতে হবে না গো। মেয়ে তো আমার জামাই বলতে একদম অজ্ঞান। সেটা তোমরা একদম ঠিক বলেছ। আরোহী এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে জীবন ছেলেটা একদম বদলে গেছে। আগে সারাক্ষণ গম্ভীর হয়ে থাকতো, এখন কত হাসি খুশি থাকে। হবে না কেন? আমার আরোহী মা লক্ষ্মী। ও ছোটবেলা থেকেই জীবন ছাড়া কিচ্ছু বুঝতো না। জীবন যখন পড়তে বিদেশে গেল, মেয়েটা কেঁদে কেঁদেই দিন পার করেছে। দাদিমা একদম সত্যি কথা বলেছে। আপু তো ধুলাবাইয়ের জন্য ডায়েরি ভরে কবিতা লিখত। এক একটা কবিতা যে কি রোমান্টিক ছিল। লজ্জায় লাল হয়ে তানিয়াকে থামিয়ে বলে, তানিয়া, একদম চুপ কর তো। বড়লোকদের সামনে কি সব বানিয়ে বানিয়ে বলছিস? ভাবি, লুকানোর কিছু নেই। ভাইয়াও কিন্তু তোমার লেখা কবিতাগুলো ডেস্কে লুকিয়ে রেখে মাঝরাতে পড়তো, আমি নিজের চোখে দেখেছি। দাদাবাবু, দিদিমণি সবার জন্য গরম গরম ধোয়া ওঠা এলাচ চা এনেছে। খালাম্মা, দুপুরের রান্নায় কি কি পদ তুলব? আরোহী আপা তো ভাইজানের পছন্দের সর্ষে ইলিশ রাঁধতে চাইল, কিন্তু মশলা তো কম আছে। সর্ষে ইলিশের দরকার নেই কুলসুম। রাঁধুনির হাতের ভালোবাসা থাকলে সাধারণ ডাল ভাতও অমৃত লাগে। আরোহী চোখ টিপে জীবনকে ফিস ফিস করে বলে, তাই নাকি চৌধুরী সাহেব? মুখে তো খুব বড় বড় কথা। তাহলে আজকে দুপুরে শুধু 1 পিস কাঁচামরিচ আর ডাল ভাতই খাওয়াবো আপনাকে, দেখি কেমন অমৃত লাগে। আচ্ছা বাবা, ভুল হয়েছে, মাফ করে দাও। সর্ষে ইলিশটাই রাঁধো। দুপুর 2টো। জীবন তার শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে। এমন সময় দরজায় নক করি তার বন্ধু আবির ঢোকে। কিরে জীবন, বিয়ের পর তো তুই দেখি আমাদের বন্ধুদের একদম ভুলে গেছিস। ফোন দিলে শুধু বলিস ব্যস্ত আছি। আরে না রে আবির, নতুন প্রজেক্টটার চাপ তো জানিসই, তার উপর সংসারের দায়িত্ব। স্যার, বাইরে একজন ম্যাম আপনার সাথে দেখা করতে এসেছেন, খুব জরুরি বললেন। নাম আরোহী চৌধুরী। আরোহী, ও এখানে এই তপ্ত দুপুরে কেন এসেছে? কোনো বিপদ হলো নাকি? রনি, ওকে তাড়াতাড়ি ভেতরে আসতে বলো। শুধু আরোহী নয় জীবন ভাইয়া,
আমিও আছি। আরোহী তো তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না ঘরে, তাই লাঞ্চ বক্স নিয়ে সোজা অফিসে চলে এলো। মিম, তুই একটু থামবি প্লিজ? জীবন, তুমি সকাল থেকে একটা ফোনও করনি। আমি ভাবলাম তুমি হয়তো লাঞ্চ করতে ভুলে গেছো, তাই আমি আর মিম মিলে তোমার প্রিয় খাবারগুলো নিয়ে চলে এলাম। বাহ, আমরা তাহলে এখন এখানে পুরোপুরি কাবাবের হাড্ডি। চলি মিম, এদের রোমান্স করতে দিই। আমরা বরং রনির কাছ থেকে কফি খেয়ে আসি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে হঠাৎ করে আকাশ কালো করে চৌধুরী বাড়ির চারপাশ জুড়ে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। ড্রয়িং রুমে দাদিমা সোফায় বসে আছেন, পাশে ডাক্তার জামান তার চেক আপ করছেন। রফিক সাহেব, আপনার প্রেশারটা একটু বেশি, ভয়ের কিছু নেই। তবে এই জ্বর আবহাওয়ায় ওনাকে একটু শান্তিতে রাখতে হবে। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, রাতে খাইয়ে দিবেন। ওরে বাবা, আজ যে কি ঝড় রে! কারেন্টটাও চলে গেল এই সুযোগে। ঠিক এই সময়ে জীবন আর আরোহী অফিস থেকে বাড়ি ফেরে। গাড়ি থেকে নেমে দুজনে ভিজতে ভিজতে ভেতরে ঢোকে। আরোহী ঠান্ডায় কাঁপছে, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত রোমান্টিক আনন্দ। জীবন, দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, চলো না দুজনে মিলে ছাদে গিয়ে আরেকটু ভিজি। একদম না আরোহী, তোমার ঠান্ডার ধাত এখনই কাঁপছো। চলো ঘরে গিয়ে কাপড় পাল্টাবে। তুমি যত যাই বলো চৌধুরী সাহেব, তোমার এই শাসন মেশানো ভালোবাসাই আমার সবচেয়ে প্রিয়। ঝড়ের তীব্রতা আরো বাড়তে থাকে, আর চৌধুরী বাড়ির নিঝুম অন্ধকারে জীবন আর আরোহীর হৃদয়ের দূরত্ব আরো কমে আসে। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইছে। পুরো চৌধুরী বাড়ি অন্ধকারে ডুবে আছে। জীবন আর আরোহী তাদের ঘরে এসে কাপড় বদলে নিয়েছে। আরোহী জানালার পাশে দাঁড়িয়ে কাচের গায়ে জমে থাকা বৃষ্টির জল দেখছিল। জীবন মোমবাতি জ্বালিয়ে টেবিলের ওপর রাখলো। আরোহী, জানালার পাশে দাঁড়িয়ে থেকো না, ঠান্ডা বাতাস আসছে, তোমার আবার জ্বর চলে আসবে। আসুক না জ্বর, বর্ত তুমি সেবা করার জন্য তোমাকে তো সারা রাত আমার পাশে জেগে থাকতে হবে। সেটা কি খুব খারাপ হবে চৌধুরী সাহেব? তুমি দিন দিন বড্ড বেশি কথা বলা শিখছো আরোহী। তোমার এই রোমান্টিক পাগলামিগুলো সামলাতে আমার অফিসের সব বুদ্ধি লোপ পেয়ে যায়। বুদ্ধির কি দরকার? আমি তো তোমার মনটা চাই জীবন। আচ্ছা, এই যে 1 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, তোমার কি একবারও মনে হয় না যে তোমার এই চঞ্চল চাচাতো বোনটা এখন সত্যি সত্যি তোমার পুরো পৃথিবী হয়ে গেছে? মনে হওয়া আর সত্যি হওয়ার মাঝে একটা তফাৎ থাকে আরোহী। সত্যিটা হলো, তুমি আসার আগে আমার জীবনটা শুধু ফাইল আর মিটিংয়ের মাঝে বন্দি ছিল। এখন এই বুকে শুধু তোমার নামটাই স্পন্দিত হয়। এদিকে নিচের তলার দাদিমার ঘরে সালমা চৌধুরী আর রেহেনা চৌধুরী মোমবাতির আলোয় বসে আছে। সাজিদার তানিয়া রান্নাঘর থেকে কাশেম আলীর হাতের গরম পাকোড়া নিয়ে আসছে। কাশেম আলী, সাবধানে এসো, অন্ধকারে আবার পায়ে চোট পেও না। না খালাম্মা, অসুবিধা নেই। এই বাড়ির প্রতিটা কোণ আমার চেনা। ডাক্তার জামান সাহেব যে ওষুধটা দিয়ে গেছেন সেটা বড় আম্মাকে খাইয়ে দিয়েছি। ভালো করেছো কাশেম ভাই। তা সাজিদ, তোর ভাই আর ভাবি কোথায় রে? ওরা তো অফিস থেকে ভিজে ভিজেই ফিরলো। মা, ওনাদের ডিস্টার্ব করো না, নতুন বিয়ে হয়েছে, তার উপর এমন রোমান্টিক আবহাওয়া। ভাইয়া নিশ্চয় এখন ভাবির হাত ধরে কবিতা শোনাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছিস। আপু তো এই দিনটার জন্যই কত অপেক্ষা করেছে। দুলাভাই যত গম্ভীরই হোক না কেন, আপুর রোমান্সের কাছে ওনাকে হার মানতেই হবে। খালাম্মা, রাতের খাবার কিন্তু রেডি। জীবন ভাইজানদের কি ডাকতে যাব? না কুলসুম, ওদের এখন ডাকতে হবে না, বৃষ্টিটা একটু কমুক, তারপর একসঙ্গে সবাই খাবো। আবার জীবনের ঘরে ঘরে কণে জ্বলতে থাকা মোমবাতির আলো চাই। আরোহী আর জীবনের ছায়া দেওয়ালে মিলেমিশে এক হয়ে গেছে। আরোহী ড্রেসিং টেবিলের সামনে বসে চুল শুকাচ্ছিল। জীবন এসে তার হাত থেকে তোয়ালেটা কেড়ে নেয়। দাও, আমি শুকিয়ে দিচ্ছি। তোমার এই ভেজা চুল থেকে বৃষ্টির গন্ধ বেরোচ্ছে আরোহী। শুধু বৃষ্টির গন্ধ, আর কোনো গন্ধ পাচ্ছ না? পাচ্ছি, তীব্র ভালোবাসার গন্ধ, যে গন্ধটা আমাকে তোমার আরো কাছে টেনে নেয়। জানো জীবন, ছোটবেলায় যখন তুমি আমার পুতুল খেলার গাড়ি ভেঙে দিতে, তখন আমার খুব রাগ হতো। কিন্তু আজ মনে হয় তুমি আমার মনটা ভাঙনি, বরং সেটাকে আরো বেশি ভালোবাসায় ভরিয়ে দিয়েছ।
আমি কখনো তোমার মন ভাঙতে দেব না আরোহী। চৌধুরী বাড়ির এই গম্ভীর ছেলেটা সারা জীবন তোমার এই মিষ্টি রোমান্টিক রূপটার প্রেমে পড়তে রাজি। বাইরে মেঘের গর্জন যেন আস্তে আস্তে মিলিয়ে যায়, আর মোমবাতির মৃদু আলোয় জীবন আর আরোহী একে অপরের মাঝে হারিয়ে যায়। বাইরে বৃষ্টির বেগ আরও বেড়েছে, বাতাসের ধাক্কায় ঘরের জানালাগুলো হালকা কাঁপছে। টেবিলের উপর রাখা মোমবাতিটা গলতে গলতে একদম শেষ পর্যায়ে। ঘরের ভিতর এক মায়াবী আলো আধারির খেলা। জীবন আর আরোহী একে অপরের খুব কাছে দাঁড়িয়ে আছে। জীবন, মোমবাতিটা কিন্তু নিভে যাচ্ছে, ঘরটা একদম অন্ধকার হয়ে যাবে। নিভে যাক না আরোহী, বাইরের এই অন্ধকার আমাদের মাঝে দেয়াল হতে পারবে না। তোমার চোখের আলোই তো আমার পুরো ঘরকে আলোকিত করে রেখেছে। তুমি ইদানিং খুব বেশি রোমান্টিক কথা বলা শিখে গেছো চৌধুরী সাহেব। আমার গম্ভীর বরটা হঠাৎ এত কবি হয়ে গেল কবে থেকে? যে বরের বউ সারাক্ষণ এত মায়াবী চোখের ইশারা দেয়, সে বর কবি না হয়ে যাবে কোথায় বলো আরোহী? ছোটবেলা থেকেই তুমি আমার সবচেয়ে প্রিয়, কিন্তু আজ তোমাকে এই এত কাছে পেয়ে মনে হচ্ছে তুমি ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। এমন সময় ঘরের দরজায় হালকা কড়া নাড়ার শব্দ হয়। কাশেম আলী বাইরে দাঁড়িয়ে ডাকছে। দাদাবাবু, বড় খালাম্মা পাঠালেন, বললেন বিদ্যুৎ তো এখনো আসেনি, রাতের খাবার ঘরে দিয়ে যাবেন নাকি, আপনারা নিচে আসবেন? জীবন চৌধুরী আরোহীকে জড়িয়ে ধরে দরজার দিকে তাকিয়ে উত্তর দেয়। কাশেম ভাই, দাদুকে বলো আমরা একটু পরে নিচে আসছি, তোমরা খাওয়া শুরু করো। এই ছাড়ো জীবন, কেউ দেখে ফেলবে। কাশেম ভাই, কি ভাবছেন বলো তো? ভাবুক গে, তুমি আমার বিবাহিত বউ, তোমাকে জড়িয়ে ধরার অধিকার আমার ছাড়া আর কারোর নেই। কাশেম আলী চলে যাওয়ার পরে ঘরে আবার নীরবতা নেমে আসে। মোমবাতিটা শেষবারের মতো ধপ করে জ্বলে উঠে নিভে যায়। পুরো ঘর এখন নিঝুম অন্ধকারে ঢাকা। শুধু জানালার ফাঁক দিয়ে আসা আকাশের মৃদু আলো একে অপরের অবৈ দেখা যাচ্ছে। জীবন আরোহীকে আলতো করে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। জীবন, তুমি কি পাগল হয়ে গেলে? জীবন চৌধুরী আরোহীকে বিছানায় বসিয়ে নিজে তার খুব মুখোমুখি বসে, আরোহীর ভেজা কপালে নিজের ঠোঁট ছুঁয়ে। হ্যাঁ, আমি তোমার প্রেমে পুরোপুরি পাগল আরোহী। এই যে তোমার হৃদস্পন্দন এত জোরে চলছে, এটা কি আমার জন্য নয়? হ্যাঁ জীবন, এই হৃদয়ের প্রতিটা স্পন্দন শুধু তোমার নামে চলে। আমি সারা জীবন এইভাবেই তোমার বাহুডোরে বন্দী হয়ে থাকতে চাই। আর আমি সারা জীবন তোমাকে এভাবে আগলে রাখতে চাই, আমার রোমান্টিক বউ। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি ঝরছে, আর ঘরের ভেতর দুটি মন সমস্ত দূরত্ব ঘুচিয়ে একে অপরের মাঝে বিলীন হতে যাচ্ছে। এই যে চৌধুরী সাহেব, টাইটা কি আজকে ও বাঁকা করেই বাঁধবে? দাও, আমি ঠিক করে দিচ্ছি। তা তো দেবেই, আমার রোমান্টিক বউ থাকতে আমি কেন কষ্ট করে টাই বাঁধবো বলো? বাহ, আজকাল তো দেখছি নিজের সব কাজ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। বিয়ের আগে তো নিজের কাজ নিজেই করতে শুনেছি। জীবন আরোহীর কোমর ধরে নিজের একদম কাছে টেনে এনে তার কপালে একটি গভীর ও দীর্ঘ ভালোবাসার চুমু এঁকে দিয়ে। বিয়ের আগে আমার জীবনে কোনো আরোহী ছিল না, এখন তো আমার পুরো অধিকার তোমার উপর। আরোহীর কপালে চুমু খেয়ে লজ্জে লাল হয়ে জীবনের বুকে আলতো কিল মেরে বলে, দুষ্টু বর একটা। সকাল সকাল রোমান্টিক না হইলে তোমার দিন শুরু হয় না, তাই না? এবার চলো, নিচে সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে। জীবন আর আরোহী হাত ধরাধরি করে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে অলরেডি রফিক চৌধুরী, শফিক চৌধুরী, দাদিমা এবং বাকি সবাই বসে গেছেন। কাশেম আলী আর কুলসুম গরম লুচি আর হালুয়া টেবিলে সাজিয়ে দিচ্ছে। জীবন আর আরোহীকে একসাথে আসতে দেখে হেসে বলে, এই তো আমার চিল শকুনের মতো জুটিটা এসে গেছে, বড্ড বানিয়েছে রে দুজনকে। আরোহী মা, এসেছ, বসো এখানে। জীবনকে লুচি বেড়ে দাও, ও তো আবার তোমার হাত ছাড়া খেতেই চায় না আজকাল। মা, তুমি জানো না, ভাইয়ার প্লেটে ভাবি যদি ভালোবেসে বিষও দেয়, ভাইয়া সেটা অমৃত ভেবে খেয়ে নেবে। একদম ঠিক বলেছিস সাজিদ ভাইয়া,
আপুর হাতের জাদুই আলাদা। দেখোস না দুলাভাইয়ের মুখে কেমন চওড়া হাসি। আরোহী লজ্জা পেয়ে তানিয়া আর সাজিদকে চোখ রাঙিয়ে জীবনের প্লেটে খাবার দিতে দিতে তোমরা দুজনে না একদম বেশি কথা বলো, চুপচাপ খাও তো। হ্যাঁ বাবা, আমি এখনই বের হব। গাড়ির চাবিটা নিয়ে রনি অলরেডি নিচে দাঁড়িয়ে আছে। নাস্তা শেষ করে জীবন তার অফিসের ব্যাগটা হাতে নেয়। আরোহী তাকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিতে আসে। বাড়ির বাকিরা তখনও ডাইনিং টেবিলে গল্প করতে ব্যস্ত। সাবধানে যেও চৌধুরী সাহেব। আর হ্যাঁ, লাঞ্চের সময় কিন্তু আমি ঠিক ফোন করব, তখন যেন আবার না বলো না যে মিটিং আছে। তুমি ফোন করলে পৃথিবীর সব মিটিং আমি একপাশে সরিয়ে রাখব। আরোহী, বিকেলে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব, কেমন? আচ্ছা, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষায় থাকবো। জীবন আরোহীকে একটি শেষ মিষ্টি হাসি দিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। আর আরোহী দরজায় দাঁড়িয়ে তার বরে চলে যাওয়ার পথের দিকে ভালোবেসে তাকিয়ে থাকে। জীবন তার এসি কেবিনে বসে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মন পড়ে আছে সকালে সেই মিষ্টি মুহূর্তে যখন আরোহী তার টাই বেঁধে দিচ্ছিল। এমন সময় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রনি এক হাতে একগোছা ফাইল নিয়ে ঘরে ঢোকে। স্যার, গুড মর্নিং। এগুলো জাপানি প্রজেক্টের ফাইল অ্যান্ড কোস্টিং শিট। বড় স্যার রফিক চৌধুরী বললেন আপনি একবার সাইন করে দিলে উনি মেইল করে দিবেন। আচ্ছা রনি, টেবিলের উপর রাখো, আমি চেক করে সাইন করছি। বিকেলে ক্লায়েন্ট আসার আগে প্রেজেন্টেশন হলটা রেডি তো? হ্যাঁ স্যার, অলরেডি সব রেডি করে রেখেছি। আর একটা কথা স্যার, আজ আপনাকে অন্যদিনের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম আর ফ্রেশ লাগছে। নতুন ভাবির হাতের স্পেশাল কোনো জাদু নাকি? রনি, নিজের কাজে মন দাও। তোমার ভাবির জাদু অফিসে খাটবে না। যাও, আবিরকে আমার কেবিনে পাঠিয়ে দাও। রানী ফাইল রেখে চলে যাওয়ার একটু পরই জীবনের বন্ধু আর বিজনেস পার্টনার আবি দরজা ঠেলে ভেতরে আসে। তার মুখে এক দুষ্টামি ভরা হাসি। কিরে জীবন চৌধুরী, শুনলাম সকাল সকাল নাকি অফিসে রোমান্সের হাওয়া বইছে। রনি বাইরে গিয়ে বলছিল আজ নাকি বসের মেজাজ দারুণ। তোরা না পারিসও বটে, একটা কথাকে টেনে কোথায় নিয়ে যাস। কাজের কথা বল। বিকেলের মিটিংয়ের স্ট্র্যাটেজি কি? কাজের কথা তো হবেই ভাই, কিন্তু তুই যে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে ফাইলের উল্টো পাতায় সই করতে যাচ্ছিস, সেটার কি হবে? মনটা তো তোর বাড়িতে আরোহী ভাবির কাছে পড়ে আছে, তাই না? সত্যি বলছি আবির, আরোহী আসার পর থেকে আমার জীবনটা কেমন যেন ওলট পালট হয়ে গেছে। আগে শুধু কাজের চাপ মাথায় থাকতো, আর এখন খালি মনে হয় কখন বাড়ি ফিরবো। এটাই তো আসল ভালোবাসা রে বন্ধু। চাচাতো বোন যখন নিজের মিষ্টি বউ হয়ে ঘরে আসে, তখন জীবনের রংটাই বদলে যায়। ভাবি সত্যি খুব ভাগ্যবতী। ঠিক দুপুর একটা, জীবন আর আবির যখন প্রজেক্ট নিয়ে গভীর আলোচনায় ব্যস্ত, তখনই জীবনের আইফোনটার স্ক্রিনে ভেসে ওঠে আমার আরোহী নামটা নিয়ে। জীবন তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে। হ্যালো আরোহী, লাঞ্চ করেছো? না, এখনো করিনি। আমার বর অফিসে গিয়ে আমাকে ভুলে গেছে কিনা সেটা চেক করার জন্য ফোন করলাম। তুমি কি খুব ব্যস্ত জীবন? তোমার জন্য আমি কখনো ব্যস্ত নই আরোহী। এই তো আবিরের সাথে মিটিং করছিলাম। তুমি ঠিক সময়ে খেয়ে নিও, কেমন? আচ্ছা বাবা, খাবো। আর শোনো, বিকেলে আসার সময় আমার জন্য একটা চকলেট আইসক্রিম নিয়ে এসো কিন্তু। দুষ্টু বর, মনে থাকবে তো? মনে থাকবে আমার বউ। নিজের খেয়াল রেখো। রাখি তাহলে। জীবন ফোনটা রাখার পর আবির চোখ টিপে হাসতে থাকে। জীবনের গম্ভীর অফিসের চার দেওয়ালে যেন আরোহীর ভালোবাসার সুবাস ছড়িয়ে পড়ে। আরোহী মা, জীবন কি ফোন করেছিল রে? ও দুপুরে ঠিক মতো খেয়েছে তো? হ্যাঁ মা, ফোন করেছিল। আবির ভাইয়ের সাথে মিটিং করছিল, বলল ঠিকঠাক খেয়ে নিয়েছে। দেখেছো বড় বাবা, মেয়ের নিজের খাওয়ার খোঁজ নেই, কিন্তু বরের খবর একদম নখদর্পণে। ওরে, নতুন বিয়ের দিনগুলো এমনই হয়। আরোহী তো আমার জীবনের ছায়া, ও কেন বরের খোঁজ নেবে না?
আপু, দুলাভাইকে আইসক্রিমের কথা বলেছো তো, নাকি শুধু আই লাভ ইউ বলেই ফোন রেখে দিলে? তানিয়া, একদম বেশি কথা বলবি না, তোকে আইসক্রিম দেবই না আজ আমি। বিকেলের মিষ্টি আলোয় আরোহী আর তার বান্ধবী মিম বাড়ির বাগানে এসে দাঁড়িয়েছে। কুলসুম তাদের জন্য গরম পিঠার চা দিয়ে গেছে। কিরে আরোহী, তুই তো ইদানিং শুধু জীবন ভাইয়ার নাম জপছিস, আমাদের মতো বান্ধবীদের তো ভুলেই গেছিস। ধুর মিম, কি যে বলিস, তোদের কেন ভুলবো? তবে জীবন যখন সামনে থাকে তখন সত্যিই আর অন্য কিছুর কথা মাথায় থাকে না রে। আরোহী আপা, ভাইজান কিন্তু ফোন করে বললেন ওনার আসতে ধুর, আজকেও দেরি করবে? সকালে তো বললো তাড়াতাড়ি আসবে। ভাবি, মন খারাপ করো না। ভাইয়া দেরি করলেও তোমার চকলেট আইসক্রিম কিন্তু ভুলবে না। আমি তো জানি ভাইয়া তোমাকে কত ভয় পায়। তোমাদের ভাইয়া আমাকে ভয় পায় না রে সাজিদ, ও আমাকে ভালোবাসে। সন্ধ্যা নেমে এসেছে। চৌধুরী বাড়ির বারান্দায় আলো জ্বলে উঠেছে। আরোহী ঘরের বারান্দার গ্রিল ধরে রাস্তার দিকে তাকিয়ে আছে। কাশেম আলী মেন গেটটা খুলতে গেছেন। আরোহী মা, দাদাবাবুর গাড়ি কিন্তু চলে এসেছে, গেটের সামনে হর্ন দিচ্ছে। কাশেম চাচা, আমি নিচে আসছি। আপু, এত তাড়াহুড়ো কিসের? দুলাভাই তো পালিয়ে যাচ্ছে না, একটু ভাব নিয়ে বসো, নইলে দুলাভাই ভাববে তুমি ওনার জন্য পাগল। আমি তো ওনার জন্য আসলেই পাগল রে তানিয়া। চৌধুরী সাহেবের সামনে আমার কোনো ভাব চলে না। আরোহী দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় তার প্রিয় মানুষটিকে বরণ করে নিতে। জীবন গাড়ি থেকে নেমে লিভিং রুমে ঢুকতেই আরোহী তার দিকে এগিয়ে যায়। জীবনের এক হাতে অফিস ব্যাগ আর অন্য হাতে আরোহীর পছন্দের চকলেট আইসক্রিমের বক্স। এই তো জীবন এসে গেছে, হাত মুখ ধুয়ে নে বাবা, কুলসুম চা বসাচ্ছে। মা, আমি একটু ফ্রেশ হয়ে নিই। আরোহী, ব্যাগটা আর আইসক্রিমটা নিয়ে আমার সাথে রুমে এসো। আপু, দুলাভাইয়ের সিগন্যাল পেয়ে গেছিস, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। আরোহী লজ্জায় মাথাটা নিচু করে আর আইসক্রিমের বক্সটা নিয়ে জীবনের পেছন পেছন সিঁড়িতে উপরে উঠে যায়। রুমে ঢুকেই জীবন আলতো করে ঘরের দরজাটা লক করে দেয়। আরোহী টেবিলের উপর জিনিসগুলো রেখে যেই না ঘুরে দাঁড়িয়েছে, অমনি জীবন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। এই কি করিস জীবন? আগে ফ্রেশ তো হবে। সারাদিন পর আসলে কেউ যদি এসে নক করে? কেউ আসবে না আরোহী। সারাদিন এই অফিস ফাইল আর মিটিংয়ের মাঝে আমার দম আটকে আসছিল। এই একটা মুহূর্তের জন্য আমি চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম। সত্যি বলছো চৌধুরী সাহেব, নাকি অফিসে মিম আর আবির ভাইয়ের সামনে কাবাবের হাড্ডি বলেছিলে বলে এখন ক্ষতিপূরণ দিচ্ছ? ক্ষতিপূরণ নয় আরোহী, এটা আমার হৃদয়ের অধিকার। এই যে তোমার ঠোঁট দুটো কাঁপছে, এটা কি আমায় কিছু বলতে চাইছে না? জীবন আরোহীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আলতো করে কোলে তুলে নেয় এবং বিছানার দিকে এগিয়ে যায়। আরোহী লজ্জায় জীবনের বুকে মুখ লুকিয়ে তার শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে। আরোহী জীবনের বুকে স্পন্দন অনুভব করে নরম গলায়। জীবন, তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? মাঝে মাঝে আমার খুব ভয় হয়, এটা স্বপ্ন নয় তো? জীবন আরোহীকে বিছানায় বসে নিজে তার খুব কাছে ঝুঁকে এসে আরোহী চোখের পাতা গালার সবশেষে ঠোঁটে একটা গভীর ও উষ্ণ ভালোবাসার পরশ এঁকে দিয়ে। এটা কোনো স্বপ্ন নয় আমার বউ, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর বাস্তব। তুমি আমার চাচাতো বোন থেকে আমার অর্ধাঙ্গিনী হয়েছ। এই ভাগ্য কজনের হয় বলো? আরোহী জীবনের গভীর চুম্বনে শিউরে ওঠে, নিজের চোখ জোড়া বন্ধ করে জীবনের চুলে আঙ্গুল ডুবিয়ে দিয়ে। আমি সারা জীবন এইভাবেই তোমার বুকের ওমে হারিয়ে যেতে চাই জীবন। আমাকে কখনো তোমার থেকে দূরে সরিয়ে দিও না। জীবন আরোহীর কানের লতিতে আলতো করে কামড় দিয়ে ফিস ফিস করে। তোমাকে নিজের থেকে দূরে পাঠানো মানে তো আমার নিজের নিঃশ্বাস বন্ধ করে দেওয়া আরোহী। আজ সারা রাত শুধু আমাদের ভালোবাসার গল্প লেখা হবে। বাইরে রাতে নীরবতা নেমে আসে আর ঘরে ভেতরের মৃদু আলোয় জীবন আর আরোহী সমস্ত দুনিয়া ভুলে একে অপরের নিবিড় আলিঙ্গনে হারিয়ে যায়। রাত 9:30। পুরো চৌধুরী বাড়ি আলোয় ঝলমল করছে। জীবন আর আরোহী ফ্রেশ হয়ে হাত ধরাধরি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। আরোহীর গালে তখনও লজ্জার হালকা আভা।
আর জীবনের মুখে এক তৃপ্তির হাসি। ডাইনিং টেবিলে পরিবারের সবাই অলরেডি বসে গেছেন। দাদাবাবু, দিদিমণি, এসো এসো, একদম গরম গরম খাবার বেড়ে দিয়েছি। বসো বাবা জীবন, আরোহী এখানে বসো। কি রে সাজিদ, তোর ভাই ভাবিকে বসার জায়গা করে দে। হ্যাঁ মা, জায়গা তো দিতেই হবে। তবে ভাবির গাল দুটো আজ এত লাল দেখাচ্ছে কেন বলো তো? ঘরে এসে কি কাজ করছে না, নাকি ভাইয়া কোনো স্পেশাল থেরাপি দিয়েছে? আরোহী লজ্জায় মাথা নিচু করে জীবনের প্লেটে ভাত বেড়ে দিতে দিতে ফিস ফিস করে। সাজিদ, একদম চুপ কর তো, সারাক্ষণ শুধু দুষ্টুমি। সাজিদ ভাইয়া ঠিকই বলেছে। আপু তো নিচে নামার কথাই ভুলে গিয়েছিল। দুলা ভাইয়ের আইসক্রিমের জাদু বোধহয় খুব কড়া ছিল। সবে একসাথে রাতের খাবার খাওয়া শুরু করে। টেবিলে কুলসুমের হাতে ধোয়া ওঠা সর্ষে ইলিশ, মাংস আর পোলাওয়ের সুবাস ছড়াচ্ছে। জীবন, আবির আমাকে ফোন করেছিল। জাপানি ক্লায়েন্টরা আমাদের প্রজেক্টটা খুব পছন্দ করেছে। সামনের সপ্তাহে ওরা ফাইনাল চুক্তির জন্য আসবে। হ্যাঁ বাবা, আবির আর রনি আজ অফিসেই সব পেপার ওয়ার্ক গুছিয়ে রেখেছে। এই প্রজেক্টটা সফল হলে আমাদের কোম্পানির একটা বড় টার্নিং পয়েন্ট হবে। আমার ভাতিজা আর জামাই বলে কথা, ও কাজে হাত দিলে তো সফল হবেই। বড় ভাই, আমাদের জীবন কিন্তু সত্যই খুব পরিশ্রমী। পরিশ্রমী তো বটেই, তবে এখনো সংসারীও। আরোহী আসার পর থেকেই ছেলেটার খেয়াল রাখার মানুষ বেড়েছে, এটাই শান্তি। রাতের খাবার শেষ করে সবাই যখন মিষ্টি মুখের জন্য তৈরি হচ্ছে, তখন কুঞ্চুম ফ্রিজ থেকে জীবনের আনা সেই চকলেট আইসক্রিমের বক্সটা নিয়ে আসে। হ্যাঁ কুলসুম, দাদুকে আগে দাও, তারপর সবাইকে দাও। আপু, দুলা ভাই তো এটা শুধু তোমার জন্য এনেছিল। আমাদের ভাগ দিচ্ছ তো নাকি? দুলা ভাই মনে মনে রাগ করেছে? জীবন আরোহীর দিকে তাকে আলতো হেসে তানিয়াকে উদ্দেশ্য করে বলে, একদম রাগ করছি না তানিয়া, তোমাদের আপুর খুশি আমার খুশি। ও যদি সবাইকে ভাগ দিতে চায় তবে আমার কোনো আপত্তি নেই। আরোহী টেবিলের নিচ দিয়ে জীবনের হাতটা আলতো করে চেপে ধরে মনে মনে বলে, তুমি সত্যিই খুব ভালো জীবন, আমার জীবনের সেরা উপহার তুমি। পুরো ডাইনিং টেবিল জুড়ে চৌধুরী পরিবারের হাসি রোল ওঠে। আর সবার চোখের আড়ালে জীবন আর আরোহীর ভালোবাসার বাঁধনটা আরও একটু শক্ত হয়। বিকেলের মিষ্টি রোদ। জীবন আজ অফিস থেকে একটু জলদি বাড়ি ফিরেছে। আরোহীকে সারপ্রাইজ দেবে বলে কালো রঙের চকচকে অডি গাড়িটা উঠোনে পার্ক করা। ড্রয়িং রুমে আসতেই সাজিদ আর আকলিমা তাকে চেকে ধরে। কিরে ভাইয়া, আজ যে অফিস টাইমের আগেই বাড়ি ফিরে এলি, কোনো বিশেষ মতলব আছে নাকি? মতলব তো অবশ্যই আছে। তোদের ভাবিকে নিয়ে আজ একটু লং ড্রাইভে যাব। আরোহী কোথায় রে? আপু তো উপরে মিমের সাথে ফোনে গল্প করছে। দাঁড়াও, আমি ডেকে আনছি। আপু শুনলে তো খুশিতে নাচতে শুরু করবে। হ্যাঁ বাবা জীবন, যা একটু আরোহীকে নিয়ে ঘুরে আয়। মেয়েটা সারাদিন ঘরের ভেতর বন্দি থাকে। জামাইয়ের মনটা বড্ড নরম। আমার মেয়ের সব আবদার মুখ ফুটে বলার আগেই বুঝে যায়। খানিক বাদে আরোহী একটা চমৎকার নীল রঙের শাড়ি পরে নিচে নেমে আসে। জীবন আর আরোহী গাড়িতে গিয়ে বসে। জীবন স্টার্ট দিতেই গাড়িটা হাইওয়ের দিকে ছুটে চলে গেল। বিকেলে ঠান্ডা বাতাসে আরোহীর মুখের ওপর এসে পড়ছে। আরোহী জানালার কাছে নামিয়ে বাতাসে হাত বাড়িয়ে দিয়ে আনন্দের সুরে বলে, সত্যি জীবন, আমি ভাবতেই পারিনি তুমি আজ আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে। থ্যাংক ইউ চৌধুরী সাহেব। তোমাকে থ্যাংক ইউ দিতে হবে না আরোহী, তোমার ওই হাসি মাখা মুখটা দেখাই আমার আসল পাওনা। আচ্ছা, তোমার কি মনে আছে ছোটবেলায় যখন আমার চাচার গাড়িতে চড়তাম, তুমি সবসময় জানালার ধারের সিটটা নিয়ে আমার সাথে মারামারি করতে? খুব মনে আছে, তখন তো তুমি খুব দুষ্টু ছিলে, আমাকে সিট দিতেই চাইতে না। আর এখন দেখো পুরো গাড়িটাই আমার, আর ড্রাইভারটা আমার সবচেয়ে প্রিয় মানুষ। ও, তাহলে চৌধুরী কোম্পানির এমডি এখন তোমার পার্সোনাল ড্রাইভার। এর জন্য কিন্তু আমার একটা কড়া পারিশ্রমিক লাগবে আরোহী চৌধুরী। আরোহী লাজুক হেসে জীবনের গালে আলতো করে একটা কামড় দেওয়ার ভান করে।
এই নাও তোমার পারিশ্রমিক, দুষ্টু বর একটা। গাড়িটা এখন শহরের কোলাহল ছাড়িয়ে এক নির্জন হাইওয়ের পাশে এসে দাঁড়িয়েছে। আকাশ জুড়ে তখন গোধূলি লাল আবিরের খেলা। জীবন আর আরোহী গাড়ি থেকে নেমে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। কাশেম আলীর প্যাক করে দেওয়া ফ্লাক্স থেকে আরোহী 2 কাপ চা ঢালে। জীবন, এই মুহূর্তটা যদি এখানেই থেমে যেত, থমকে যেত, কোনো তাড়া নেই, শুধু তুমি আর আমি। সময় থমকে না যাক আরোহী, কিন্তু আমাদের এই ভালোবাসা যেন এভাবে আজীবন বয়ে চলে। আজ অফিস থেকে আসার সময় আবির আর রনি বলছিল আমি নাকি আজকাল শুধু হাসির ওপর থাকি। ওরা জানে না আমার এই হাসির উৎস কে। তোমার এই আরোহী সারা জীবন তোমাকে এইভাবেই হাসিয়ে রাখবে জীবন। আমি যে তোমাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। গোধূলির শেষ আলোয় হাইওয়ের পাশে দাঁড়িয়ে জীবন আরোহীর ঠোঁটে ঠোঁট রেখে তাদের এই লং ড্রাইভের মুহূর্তটাকে এক অমর স্মৃতিতে রূপান্তর করে। দুপুরের পর রেহনা চৌধুরী আর আরোহী সোফায় বসে রাতের মেনু নিয়ে গল্প করছিলেন, আর আরোহী চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসতে শুরু করলো। আরোহী মা, জীবন তো ইলিশ মাছ পছন্দ করে। আজ রাতে কি ওর জন্য? কিরে আরোহী, তোর মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আরোহী মাথাটা চেপে ধরে জন কণ্ঠে বলে, মা, আমার মাথাটা কেমন যেন প্রচন্ড ঘুরছে, চারপাশটা অন্ধকার। কথাটা শেষ করার আগেই আরোহী সোফা থেকে ফ্লোরে ঢলে পড়ে। আরোহী, আরোহী, কি হলো রে তোর? ও বড় আপা, সাজিদ, তানিয়া, তাড়াতাড়ি এসো। আমার আরোহী মাটির মধ্যে পড়ে গেল। ওমা, কি হলো আরোহীর? কাশেম ভাই, জলদি এক গ্লাস পানি আনো। কুলসুম দাদিমাকে ধরো। আপু, চোখ খোল না আপু। সাজিদ ভাইয়া, ডাক্তার জামান দাদুকে ফোন করো জলদি। মা, ডাক্তার দাদু এখনই এসছে, আমি ভাইয়াকে ফোন দিচ্ছি। এদিকে অফিসের কনফারেন্স রুমে জাপানি ক্লায়েন্টের সাথে জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং চলছে। প্রজেক্টের প্রেজেন্টেশন দিচ্ছিল রনি, আর জীবন ও আবির গভীর মনোযোগ দিয়ে শুনছিল। ঠিক তখনই জীবনের ফোনটা ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে সাজিদের নাম দেখে জীবন কেটে দিতে চাইল, কিন্তু বারবার কল আসায় সে রিসিভ করে। সাজিদ, আমি খুব ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, পরে ফোন করছি। ভাইয়া, মিটিং রাখো, তুমি জলদি বাড়ি এসো। ভাবি হঠাৎ মায়ের সাথে কথা বলতে বলতে মাথা ঘুরে মেঝেতে পড়ে গেছে, এখনো জ্ঞান ফিরেনি। মা, চাচি সবাই কাঁদছে। জীবনের হাত থেকে কলমটা মাটিতে পড়ে যায়, চোখের সামনে যেন আকাশ ভেঙে পড়ে। কি বলছিস তুই? আরোহীর কি হয়েছে? কিরে জীবন, কি হয়েছে? জীবন ল্যাপটপ আর ফাইল সব ওভাবে ফেলে রেখে পাগলের মতো দরজার দিকে ছুটতে ছুটতে যেতে বলে, আবির, মিটিং তুই দেখ। আমার আরোহী সেন্সলেস হয়ে গেছে। রনি, গাড়ির চাবিটা দাও। জীবন লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে পাগলের মতো নিচে নেমে আসে। গাড়ির এক্সিলেটরে পা দিয়ে তীব্র গতিতে চৌধুরী বাড়ির দিকে ছুটে চলে। তার পুরো কপালে বিন্দু বিন্দু ঘাম, বুকে একটাই প্রার্থনা, আরোহী যেন ভালো থাকে। ততক্ষণে ডাক্তার জামান চৌধুরী বাড়িতে পৌঁছে গেছেন এবং আরোহীর ঘরে তার চেক আপ চলছে। পুরো পরিবার ঘরের বাইরে ও ভেতরে উদ্যোগে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই নিচতলা থেকে মেন গেট খোলার বিকট শব্দ হয় এবং জীবনের ভারী পায়ের আওয়াজ শোনা যায়। সেইতে এক প্রকার প্রায় উঠতে উঠতে উপরে উঠে এসে পাগলের মতো চিৎকার করে, আরোহী, আরোহী, কোথায় আমার আরোহী? মা, আরোহী চোখ খুলেছে। দাদাবাবু, শান্ত হও, ডাক্তারবাবু ভিতরে আছেন। জীবন কাউকে না মেনে সোজা আরোহীর ঘরে ঢুকে পড়ে। আরোহী বিছানার পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। আরোহী নিথর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ব্যাকুল হয়ে চিল্লাতে থাকে, আরোহী, চোখ খোলো আরোহী। এই তো তোমার জীবন চলে এসেছে। দেখো, আমি অফিস থেকে কত তাড়াতাড়ি চলে এসেছি। তোমার চৌধুরী সাহেবের সাথে রাগ করেছো? প্লিজ কথা বলো আরোহী। ডাক্তার জামান জীবনের কাঁধে হাত দিয়ে মৃদু হেসে বলে, জীবন, শান্ত হও বাবা, অত চিল্লালে ও আরো ভয় পেয়ে যাবে। ভয়ের কিছু নেই। জীবনের বুক
ফাটানো চিৎকার আর কান্নার মাঝেই আরোহীর চোখের পাতা দুটো আস্তে আস্তে নড়ে ওঠে। আরোহীর ঘরের ভেতর সবাই উদ্বেগে দাঁড়িয়ে আছে। জীবন আরোহী নিতর হাতটা ধরে চোখের জল নিয়ে বসে আছে। ডাক্তার জামান চেক আপ শেষ করে স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ঘুরে দাঁড়ালেন। ওনার মুখে এক চিলতে মিষ্টি হাসি। ডাক্তার জামান, আমার মা কেমন আছে? কোনো বড় সমস্যা হয়নি তো? রফিক সাহেব, আগে সবাইকে মিষ্টি খাওয়ান। চৌধুরী বাড়িতে খুব জলদি একটা নতুন অতিথি আসছে। নতুন অতিথি মানে? ডাক্তার কই? আপনি কি বলতে চাইছেন? তার মানে কি আমার আরোহী মা? হ্যাঁ রেনা, তুমি ঠিকই ধরেছ। আমাদের আরোহী মা এখন মা হতে চলেছে। ও পুরোপুরি সুস্থ আছে। শরীরে একটু দুর্বলতা আর আনন্দের ধাক্কায় প্রেশারটা ড্রপ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। সাজিদ ভাইয়া, আমি খালামণি হতে চলেছি। আমি খালামণি হব। আর আমি চাচা হব? চৌধুরী বাড়িতে পিচ্চি বাবু আসবে? কাশেম চাচা, জলদি মিষ্টি অর্ডার দাও। সবাই আনন্দ করুন, তবে আমার কিছু করার নির্দেশ আছে। আরোহী এখন খুব নরম সময় পার করছে। ওকে একদম কোনো ভারী কাজ করতে দেওয়া যাবে না। কোনো রকম মানসিক চাপ বা ধকল নেওয়া চলবে না। আর ওর পুষ্টি ও যত্নের দিকে 24 ঘন্টা খেয়াল রাখতে হবে। বিশেষ করে জীবনকে এটা বেশি দেখতে হবে। ডাক্তারবাবু শেষ কথাগুলো শুনতে জীবনের মাথায় যেন আনন্দের এক মহাবিস্ফোরণ ঘটল। সে এতক্ষণ দরজার কাছে পাথরের মতো দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। বাবা হওয়ার তীব্র অনুভূতি ও আরোহীর প্রতি ভালোবাসা তাকে যেন এক মুহূর্তেই এক নতুন মানুষ বানিয়ে দিল। আর এক সেকেন্ডও অপেক্ষা না করি পাগলের মতো ছুটে আরোহীর বিছানার পাশে চলে গেল। জীবন আরোহীর পাশে বিছানায় বসে ওনার দুই হাত নিজের গালে চেপে ধরে চোখে আনন্দের অশ্রু নিয়ে। আরোহী, তুমি শুনছো আরোহী? ডাক্তার দাদু কি বলে গেলেন? তুমি আমাদের ভালোবাসার শ্রেষ্ঠ উপহার দিতে চলেছ। আরোহী ততক্ষণ পুরোপুরি জ্ঞান ফিরে এসেছে। সে লাজুক আর আবেগঘন চোখে জীবনের দিকে তাকিয়ে মৃদু হাসে। হ্যাঁ জীবন, আমি শুনেছি। আমি বিশ্বাসই করতে পারছি না আমি মা হতে চলেছি, আর আমার এই গম্ভীর বরটা বাবা হতে চলেছে। আরোহীর কপালে একের পর এক অসংখ্য ভালোবাসার চুমু এঁকে দিয়ে অত্যন্ত আবেগী কণ্ঠে বলে, থ্যাংক ইউ আরোহী, থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য। আজ থেকে তোমার কোনো কাজ নেই, তুমি শুধু রেস্টে থাকবে। আজ থেকে তোমার 24 ঘন্টার চিলড্রেন কেয়ারটেকার, কুক আর ড্রাইভার হলো এই জীবন চৌধুরী। তোমার পায়ে আমি একটুও ধুলো লাগতে দেব না। এত পাগলামি করতে হবে না চৌধুরী সাহেব। ডাক্তারবাবু কিন্তু কোনো কাজ করতে নিষেধ করেছেন, বরেরা তো ভালোবাসা নিতে তো নিষেধ করেননি। জীবন আর আরোহীর এই মিষ্টি রোমান্টিক কথোপকথন ঘরের দরজায় দাঁড়িয়ে পুরো পরিবার দেখছিল। সালমা চৌধুরী আর রেহেনা চৌধুরী আনন্দে চোখে আঁচল চেপে হাসছেন। দেখেছো রেহানা, আমার ছেলেটা এখন থেকে বইয়ের পাহারাদার হয়ে গেছে। আমাকে নাকি আর ওনার যত্ন নিতে হবে না। বাতিজা আমার এক কাঠি উপরে। তা জীবন, অফিসের জাপানি প্রজেক্ট এখন কে সামলাবে শুনি? নাকি সব ছুটি নিয়ে বইয়ের পাশে বসে থাকবে? চাচা, অফিসের জন্য আবির আর রনি আছে। এখন আমার সবচেয়ে বড় প্রজেক্ট হলো আরোহী আর আমাদের এই অনাগত সন্তান। এর চেয়ে বড় দায়িত্ব আমার আর কিছু নেই। দাদাবাবু, দিদিমণি, চৌধুরী বাড়ির সেরা রাজকীয় মিষ্টি নিয়ে এসেছি। সবাই আগে মিষ্টি মুখ করো। পুরো ঘর জুড়ে শুধু খুশির বন্যা বয়ে যায়। আরোহী লাজুক চোখে জীবনের দিকে তাকায়, আর জীবন আরোহীর হাতটা শক্ত করে ধরে মনে মনে প্রতিজ্ঞা করে পৃথিবীর সমস্ত সুখ তার এই ছোট্ট পরিবারটার পায়ে এনে ঢেলে দিবে। বিছানার নরম বালিশে ঠ্যাস দিয়ে বসে আছে আরোহী। তাকে কোলের উপর রাখা ল্যাপটপে জীবনের অফিসের খুব জরুরি কিছু মেল চেক করছে। জীবন এখন আর রেগুলার অফিসে যায় না। আরোহী দেখাশোনার জন্য বাসা থেকে সব কাজ সামলায়। জীবন ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে আরোহীর মুখে এক চামচ আপেলের জুস তুলে দিয়ে বলে, আরোহী, মুখটা খোলো। এই জুসটা সাজিদ
সকাল সকাল তোমার জন্য স্পেশাল ব্লেন্ড করে পাঠিয়েছে। পুরোটা শেষ করবে। জীবন, তুমি ল্যাপটপ নিয়ে কাজ করছো করো, কিন্তু প্রতি 5 মিনিট পর পর আমাকে এটা সেটা খাওয়ানো বন্ধ করো তো। আমার পেট একদম ভরে গেছে চৌধুরী সাহেব। জীবন ল্যাপটপ একপাশে সরিয়ে আরোহীর খুব কাছে এসে বসে, তার কপালে হাত রেখে গম্ভীর মুখে। একদম না। ডাক্তার জামান দাদু কি বলে গেছেন মনে নেই? নো অবহেলা। আমার অফিসের জাপানি প্রজেক্ট যেমন ইম্পর্টেন্ট, আমার বউ আর বাচ্চার হেলথ তার চেয়ে 1000 গুণ বেশি ইম্পর্টেন্ট। ল্যাপটপে কাজ করছি বলে ভেবো না আমার চোখ তোমার উপর নেই। এমন সময় দরজায় নক করে এক একে বাড়ির সদস্যরা ঘরে ঢুকতে শুরু করে। চৌধুরী বাড়ির এই ঘরটা যেন একটা ভালোবাসার আড্ডাখানা। আরোহী মা, এই যে কেশর দেওয়া গরম দুধটা খেয়ে নাও তো। কুলসুমকে দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে আনলাম। বড়পা, দুধটা একটু পরে দাও। এইমাত্র শফিক আর রফিক ভাই বাজার থেকে একদম তাজা ডালিম কিনে আনলো। কাশিম ভাই সেটা ছড়াচ্ছেন, আগে ডালিমের রসটা খা। আপু, দাদিমা ঠিক বলেছে। আজ থেকে আমি তোমাকে প্রতিদিন একটা করে সুন্দর গল্প পড়ে শোনাবো, যাতে আমাদের ভাগ্নে বা ভাগ্নি খুব বুদ্ধিমান হয়। আর আমি প্রতিদিন বিকেলে ভাবিকে বাগানের তাজা বাতাসে হুইল চেয়ারে করে ঘুরিয়ে নিয়ে আনবো। ভাইয়া তখন ল্যাপটপে মিটিং করুক, নো প্রবলেম। সবাই যখন খাবার আর ভালোবাসার আবদার শেষ করে যার যার কাজে নিচে নেমে গেল, তখন ঘরটা আবার নিঝুম হয়ে এলো। আরোহী জানালার দিকে তাকিয়ে রইল, তার চোখ বেয়ে আনন্দ 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। জীবন ল্যাপটপ বন্ধ করে আরোহীর পাশে এসে বসলো এবং তার চোখের জল মুছে দিল। কি হলো আরোহী, কাঁদছো কেন? কোথাও কোনো কষ্ট হচ্ছে? আমি কি ডাক্তার দাদুকে ফোন করব? না জীবন, কোনো কষ্ট নেই। এই কান্নাটা সুখের কান্না। আমি জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম আমি কতটা ভাগ্যবতী। ভাগ্যবতী কেন আমার পাগলি বউ? আমার মতো একটা সাধারণ চঞ্চল মেয়ে যে সারাক্ষণ শুধু রোম্যান্স আর পাগলামি বোঝে, সে তোমার মতো একজন দায়িত্বশীল কেয়ারিং জীবনসঙ্গী পেয়েছে। তুমি নিজের এত বড় অফিস ফেলে সারাক্ষণ ল্যাপটপ নিয়ে আমার পাশে বসে থাকো, আর এই চৌধুরী বাড়ির মানুষগুলো, মা, চাচি, দাদিমা, সাজিদ, তানিয়া, সবাই যেভাবে আমাকে প্রতিনিয়ত ভালোবাসার চাদরে আগলে রাখছে, আমার মনে হয় পৃথিবীর সব সুখ আল্লাহ আমার এই এক জীবনেই লিখে রেখেছেন। তুমি সাধারণ নও আরোহী, তুমি আমাদের এই চৌধুরী বাড়ির প্রাণ। তুমি আমার চাচাতো বোন থেকে আমার বউ হয়েছ, আর এখন আমার বাচ্চার মা হতে চলেছ। তোমার যত্ন নেওয়া তো আমাদের সৌভাগ্য। সারা জীবন এইভাবে তোমাকে রানীর মতো আগলে রাখবো, প্রমিস। জানালার বাইরে বিকেলে সোনা রোদ এসে পড়ে এই সুখী দম্পতির ওপর, আর আরোহী পরম শান্তিতে বরের বুকে চোখ বুজে পৃথিবীর সবচেয়ে সুখী নারী হিসেবে নিজেকে আবিষ্কার করে। সময় দ্রুত বয়ে গেছে। আরোহী গর্ভ অবস্থায় এখন শেষ মাস চলছে। যে কোনো দিন চৌধুরী বাড়িতে নতুন অতিথির কান্নার আওয়াজ শোনা যাবে। আরোহীর পেটটা বেশ বড় হয়েছে, হাঁটতে চলতে তার বেশ কষ্ট হয়। জীবন এখন এক মুহূর্তের জন্য আরোহীর পাশ থেকে নড়ে না। বিছানার পাশে ওষুধের ফাইল আর রুটিন চার্ট সাজানো। আরোহী, বিকেল 4টা বেজে গেছে। এই নাও তোমার ক্যালসিয়াম আর আয়রন ট্যাবলেট। একদম ফাঁকি দেবে না, পুরো জলটা শেষ করো। উফ জীবন, তুমি যেইভাবে টাইম ধরে ওষুধ খাওয়াও, হাসপাতালের করার নার্সও বোধ হয় এমন নিয়ম মানে না। একটু ওকে ছাড় দেওয়া যায় না চৌধুরী সাহেব? একদম না, নো রিল্যাক্সেশন। এই শেষ সময়টা সবচেয়ে বেশি ক্রুশিয়াল। তোমার ব্লাড প্রেশার আর হিমোগ্লোবিনের মাত্রা যাতে একদম পারফেক্ট থাকে সেটা দেখার দায়িত্ব আমার। আমি কোনো রিস্ক নিতে পারবো না আরোহী। আরোহী জীবনের চিন্তিত ও গম্ভীর মুখের দিকে তাকিয়ে মনে মনে এক অদ্ভুত শান্তি পায়। সে জীবনের শার্টের হাতাটা টেনে ধরে মিষ্টি হেসে। আমি জানি জীবন, তোমাকে দেখলে আমার মাঝে মাঝে আবেগ লাগে। একটা মানুষ তোমাকে দেখলে মাঝে মাঝে আমার কাছে অবাক লাগে। একটা মানুষ নিজের অফিস, বিজনেস, ঘুম সব বিসর্জন দিয়ে কিভাবে 24 ঘন্টা একটা মেয়ের পাহারা দিতে পারে। এমন সময় দরজায় টোকা দিয়ে ডাক্তার জামান ঘরে ঢোকেন। ওনার পেছনে রফিক চৌধুরী আর সালমা চৌধুরীও আসেন। জীবন তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে ডাক্তারবাবুকে বসার জায়গা করে দেয়। কিরে জীবন,
তোর কপালে এত দুশ্চিন্তার ভাঁজ কেন? পেশেন্ট তো আমার আরোহী মা, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই নিজেই অসুস্থ হয়ে যাবি। ডাক্তার সাহেব, আপনি ঠিকই বলেছেন। জীবনকে দেখলে মনে হয় ও নিজেই এখন চৌধুরী কোম্পানির এমডি পদ ছেড়ে আরোহীর ফুল টাইম পার্সোনাল ডক্টর হয়ে গেছে। সিরিয়াসনেস দেখে আমারই মাঝে মাঝে অবাক হয়ে যায় ভাই। আরোহী রাতে একটু এপাশ ওপাশ করলেই জীবন ধরফর করে উঠে বসে পড়ে, নিজের হাতে ওর সব খাবার আর পথ্য মুখে তুলে দেয়। ভেরি গুড জীবন। আমার এই কেয়ারিং স্বভাবের জন্য আরোহীর প্যারামিটার্স একদম চমৎকার আছে। ডেলিভারি ডেট তো একদম ঘাড়ের উপর, যে কোনো সময় লেবার পেইন উঠতে পারে। সাজিদকে বলো গাড়ি যেন সবসময় গ্যারেজে ফুল ট্যাঙ্ক তেল নিয়ে রেডি থাকে, আর মিম আর তানিয়া মিলে যেন হাসপাতালের প্রয়োজনীয় ব্যাগটা গুছিয়ে রাখে। ডাক্তার দাদু, আরোহীর কোনো কষ্ট হবে না তো? সব ঠিকঠাক থাকবে তো? আমি খুব নার্ভাস ফিল করছি। পাগল ছেলে, সব ঠিক থাকবে, আল্লাহর উপর ভরসা রাখো। আরোহী খুব শক্ত মেয়ে। রাত 2টো, পুরো চৌধুরী বাড়ি নিঝুম অন্ধকারে ডুবে আছে। আরোহী বিছানার একপাশে কাত হয়ে ঘুমাচ্ছে, কিন্তু জীবনের চোখে কোনো ঘুম নেই। সে বেডসাইড ল্যাম্পের মৃদু আলোয় আরোহীর ফুটফুটে নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আছে। সে আলতো করে আরোহীর চুলে হাত বুলিয়ে দিচ্ছে, যাতে তার ঘুমে কোনো ব্যাঘাত না ঘটে। আরোহীর হঠাৎ ঘুম ভেঙে চোখ খুলে জীবনকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে। জর্ণ গলায় ফিসফিস করে, জীবন, তুমি এখনো ঘুমাওনি? রাত কত হয়েছে জানো? ঘুমাও প্লিজ। জীবন আরোহীর কপালে একটা পরম যত্নের চুমু খেয়ে তার হাতটা নিজের বুকের উপর রেখে নরম গলায় বলে, তুমি ঘুমাও আরোহী, আমার ঘুম ভাঙলে কোনো ক্ষতি নেই, কিন্তু তোমার একটু অস্বস্তি হলেও আমার বুকটা কেঁপে ওঠে। তুমি যখন শান্তিতে ঘুমাও তখন আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বটা সফলভাবে পালন করছি। আরোহী জীবনের বুকে নিজের মুখটা আলতো করে ছুঁয়ে চোখের কোণে এক ফোঁটা সুখের জল নিয়ে মনে মনে, ওগো দয়াময়, আমার বরের এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, তুমি ওনাকে সারা জীবন ভালো রেখো। বাইরে নিঝুম রাত কেটে ভোরের আলো ফোটার অপেক্ষায়, আর ঘরের ভেতর জীবন তার ভালোবাসার আরোহীকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল না করে অত্যন্ত প্রহরীর মতো আগলে রাখে। ঝকঝকে রোদ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পুরো চৌধুরী বাড়ি তখন কিছুটা শান্ত। জীবন আরোহীর পাশে বসে ল্যাপটপে চোখ রাখছিল আর আরোহী ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ আরোহী পেটে হাত দিয়ে তীব্র যন্ত্রণায় কুকিয়ে ওঠে। উফ জীবন, আমার খুব কষ্ট হচ্ছে, পেটে অনেক ব্যথা শুরু হয়েছে জীবন, আমি আর সহ্য করতে পারছি না। আরোহী, কি হয়েছে আরোহী? ব্যথা কি খুব বেশি? দাদাবাবু, মা, চাচি, সাজিদ, তাড়াতাড়ি এসো, আরোহীর ব্যথা উঠেছে। কে কোথায় আছো? জলদি এসো। ও বড় আপা, আরোহীর তো সময় হয়ে গেছে, লিভার পেইন উঠেছে ওর। সাজিদ, গাড়ির চাবি নে। কাশেম ভাই মিমকে বলো হাসপাতালের ব্যাগটা নিয়ে আসতে, আর 1 মিনিটও দেরি করা যাবে না। ব্যথার তীব্রতায় আরোহীর কপাল বেয়ে ঘাম ঝরছে, চোখ দিয়ে জল পড়ছে। জীবন আর 1 সেকেন্ডও সময় নষ্ট করার কথা ভাবলো না। অ্যাম্বুলেন্স বা স্ট্রেচারের অপেক্ষা না করে সে আরোহীকে আলতো করে শক্ত বাঁধনে নিজের পাজকোলা করে তুলে নিল। আরোহীকে কোলে নিয়ে সিঁড়িতে ঝড়ের গতিতে নিচে নামতে নামতে ব্যাকুল কণ্ঠে, কোনো ভয় নেই আরোহী, আমি আছি তো, তোমার কিচ্ছু হতে দেব না। একটু সহ্য করো আমার জান, আমরা এখনই হাসপাতালে যাচ্ছি। জীবন, আমার খুব ভয় করছে, আমাদের বাবু ঠিক থাকবে তো? সব ঠিক থাকবে আরোহী, তুমি শুধু শক্ত থাকো। ভাইয়া, সবাই গাড়িতে উঠে পড়েছে। আমি জাপানি প্রজেক্টের চেয়েও জোরে গাড়ি ছোটাবো আজ। তোমরা সিট বেল্ট ধরো। সাজিদ, সাবধানে, কিন্তু যত দ্রুত সম্ভব হসপিটালে চলো। আমি ডাক্তার জামানকে ফোন করে দিয়েছি, ওনারা ওটি রেডি রেখেছেন। কালো অডি গাড়িটা শহরের ট্রাফিক গলিয়ে ঝড়ের গতিতে হাসপাতালের দিকে ছুটে চলেছে। গাড়ির ভেতরে চরম উত্তেজনা আর উৎকণ্ঠা। পেছনের সিটে সালমা চৌধুরী, কোলে আরোহী, মাথা আর জীবন আরোহীর হাতটা নিজের বুকের সাথে চেপে ধরে এক হাত দিয়ে ওর কপালে ঘাম মুছে দিচ্ছে। মিম পাশ থেকে আরোহীকে হাওয়া করছে। ইয়া মাবুদ, আমার মেয়েটাকে তুমি সহি সালামতে রক্ষা করো। চৌধুরী বাড়ির নতুন অতিথিকে তুমি দুনিয়াতে সুস্থভাবে আনো আল্লাহ।
আরোহী, লম্বা লম্বা শ্বাস নাও। আর একটুখানি, আমরা প্রায় হাসপাতালের কাছাকাছি চলে এসেছি। আরোহী আমার দিকে তাকাও, তোমার এই বরের দিকে তাকাও। চৌধুরী সাহেবকে একা ফেলে তুমি কোথাও যেতে পারো না। আমাদের সন্তানকে নিয়ে আমরা নতুন পৃথিবী সাজাবো। প্লিজ আরোহী, চোখ বন্ধ করো না। আরোহী জীবনের চোখের জল দেখে নিজের কষ্টের মাঝেও একটুখানি হাসার চেষ্টা করে। আমি আমি চোখ বন্ধ করব না জীবন। তোমার ভালোবাসা আমাকে আমাকে মরতে দিবে না। গাড়িটা তীব্র ব্রেক চেপে হাসপাতালে এমার্জেন্সি গেটের সামনে এসে দাঁড়ায়। ট্রলি নিয়ে অলরেডি নার্সরা ছুটে আসছে, আর জীবন আরোহীকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য নিজেই ট্রলি ঠেলতে শুরু করে। হাসপাতালে করিডোর দিয়ে আরোহীর ট্রলিটা ওটির দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জীবন আরোহীর হাতটা একটু আলাদা করেনি। সে ট্রলির সাথে সাথে দৌড়াচ্ছে। ওটির লাল বাতিটা জ্বলজ্বল করছে। নার্সরা ওটির কাছে এসে জীবনকে থামিয়ে দেয়। ঠিক তখনই আরোহী জীবনের হাতটা আরো শক্ত করে আঁকড়ে ধরে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ব্যথা নীল হয়ে যাওয়া মুখে আর জীবনের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে, জীবন, আমার কথা একটু শোনো। ওটির ভেতরে যাওয়ার আগে ওই হাতটা মেরো না। জীবন, আমি যদি এই ওটি থেকে বেঁচে না ফিরি, প্লিজ আমাদের বাবুটাকে দেখে রেখো। ও যেন কখনো মায়ের অভাব বুঝতে না পারে। আর এই 1 মাসের বিয়েতে আমি যদি কোনো ভুল করে থাকি, অবুঝের মতো জেদ করে থাকি, তোমার এই আরোহীকে মাফ করে দিও জীবন। প্লিজ আরোহী, খোদার দোহাই লাগে, এসব অলক্ষণে কথা বলো না। তোমার কিচ্ছু হবে না। আমাদের বাবু আর আমার জন্য তোমাকে ফিরে আসতেই হবে। তুমি ছাড়া এই জীবন চৌধুরী একটা জ্যান্ত লাশ। তুমি কোনো ভুল করনি আরোহী, তুমি আমার পুরো দুনিয়া। ওরে আল্লাহ, আমার আরোহী কি কথা বলছে? আমার মাটাকে তুমি রক্ষা করো আল্লাহ। আপু, তুমি এমন কথা বলো না। তুমি ফিরে এসে আমাকে বকবে না? চোখ খোলো আপু। জীবন, নিজেকে শক্ত করো। আরোহীকে ভিতরে নিতে দাও। আমাদের হাতে একদম সময় নেই। আল্লাহর উপর ভরসা রাখো। নার্সরা জীবনের হাত থেকে আরোহীর অবশ হাতটা ছাড়িয়ে নিয়ে ওটির ভারী দরজাটা বন্ধ করে দেয়। পুরো পরিবার ওটির বাইরে কান্নায় ভেঙে পড়ে, আর জীবন দরজার কাছে মাথা ঠুকে পাগলের মতো কাঁদতে থাকে। প্রায় 2 ঘন্টা কেটে গেছে। ওটির লাল বাতিটা এখনো জ্বলছে। করিডোরের মেঝেতে জুবুথুবু হয়ে বসে আছে জীবন। তার চোখ দুটো রক্তবর্ণ, চুলগুলো উস্কো খুস্কো। সাজিদ তার পাশে বসে তাকে জড়িয়ে ধরে আছে। জীবন বাবা, একটু পানি খা। আল্লাহ বড় দয়ালু, ওনার উপর ভরসা রাখ। বাবা, আরোহী ওটি থেকে বের হওয়ার আগে আমি 1 ফোঁটা পানিও মুখে দেব না। ও যদি আমার উপর রাগ করে চলে যায় বাবা, আমি ওরে ছাড়া কিভাবে বাঁচবো? জীবন, কোনো টেনশন করিস না। আমি আর রনি ও নেগেটিভ রক্তের 4টা ব্যাগ রেডি করে রেখেছি। সব ঠিক হয়ে যাবে বন্ধু। খালাম্মা, আপনারা একটু শান্ত হন। কাশেম চাচা ফোন করেছিলেন, দাদিমা নাকি বাড়িতে জায়নামাজে বসে অনবরত কাঁদছেন আর দোয়া করছেন। আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন না। হঠাৎ ওটির লাল বাতিটা নিভে সবুজ বাতি জ্বলে ওঠে। ওটির ভারী দরজা ঠেলে ক্লান্ত কিন্তু হাসি মুখে বের হয়ে আসেন ডাক্তার জামান। ওনার কোলে একটা ছোট্ট তোয়ালেতে মোড়ানো ফুটফুটে এক সদ্যজাত শিশু। ডাক্তার দাদু, আমার আরোহী কেমন আছে? প্লিজ আগে বলুন, ও বেঁচে আছে তো? জীবন, অভিনন্দন, তুমি এক কন্যা সন্তানের বাবা হয়েছো। আর তোমার আরোহী মা পুরোপুরি সুস্থ আর চমৎকার আছে। ও এখনো ওটিতে ঘুমাচ্ছে। একটু পরে কেবিনে শিফট করব। ও তোমার ভালোবাসার কাছে হেরে যেতে পারেনি বাবা, ও ফিরে এসেছে। জীবন নিজের কোল আলো করে আসা ফুটফুটে রাজকন্যাকে বুকে জড়িয়ে ধরে আনন্দে অশ্রু প্লাবনে ভেসে যায়। সে বাবুর কপালে চুমু খেয়ে ওটি দরজার দিকে তাকিয়ে মনে মনে বলে, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ আরোহী, তুমি তোমার কথা রেখেছো। ওরে আমার লক্ষ্মী দাদু ভাই রে, একদম আমার আরোহীর মায়ের মতো দেখতে হয়েছে। বড় ভাই, আমাদের চৌধুরী বাড়িতে লক্ষ্মী এসেছে। আমাদের আরোহী মা আমাদের ধন্য করেছে। বিকেলে আরোহীকে কেবিনে দেওয়া হয়েছে। আরোহী বালিশে মাথা রেখে শুয়ে আছে। তার পাশে শুয়ে রাখা হয়েছে তাদের ছোট্ট দেবীকে। জীবন আরোহীর ঠিক পাশে বসে এক হাত দিয়ে বাচ্চাটার হাত আর অন্য হাত দিয়ে আরোহীর হাতটা শক্ত করে ধরে রেখেছে।
পরিবারের সবাই কেবিনের চারপাশে খুশিতে আত্মহারা হয়ে দাঁড়িয়ে। কি চৌধুরী সাহেব, আপনার আরোহী কি খুব সহজে আপনাকে ছেড়ে চলে যাবে ভেবেছিলেন? এই চঞ্চল বউটার রোম্যান্স যে আপনার জীবনে এখনো অনেক বাকি। জীবন আরোহীর কপালে একটা দীর্ঘ গভীর ভালোবাসার চুমু এঁকে দিয়ে চোখের জল নিয়ে। আর কখনো আমাকে ওভাবে ভয় দেখাবে না আরোহী। আজ থেকে তুমি শুধু আমাদের এই রাজকন্যার মা নও, তুমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার একমাত্র রানী। চাচাতো বোন যখন এমন রোমান্টিক বউ আর এক লক্ষ্মী বাচ্চার মা হয়, তখন সেই বরের চেয়ে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে না। বাহ, আপু আর দুলাভাইয়ের রোম্যান্স তো হাসপাতালে এসেও থামলো না, এবার আমাদের মিষ্টি খাওয়াও। পুরো হসপিটালের কেবিন জুড়ে চৌধুরী পরিবারের আনন্দের হাসি রোল ওঠে। আরোহী জীবনের বুকে মাথা রাখে, আর তাদের ছোট্ট রাজকন্যাটি যেন ঘুমের ঘরে তার বাবা মায়ের ভালোবাসার স্পর্শ পেয়ে মিটিমিটি করে হেসে ওঠে। তুমি আমাদের জীবনটা সম্পূর্ণ করে দিলে আরোহী। এই 3 দিনে তুমি যে কষ্টটা সহ্য করেছো তার কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মেয়ে কিন্তু তোমার মতোই শান্ত হয়েছে, দেখেছো? একটুও কাঁদে না। এখন থেকে কিন্তু ওর সব দায়িত্ব আমাদের দুজনের। একদম, আমাদের রাজকন্যা আর তার মায়ের সব দায়িত্ব এখন থেকে আমার। পুরো পরিবার তখন নবজাতককে ঘিরে এক অনাবিল আনন্দে মেতে আছে, আর জীবন আরোহী মেতে আছে তাদের নতুন পৃথিবীর স্বপ্নে। জীবন ও আরোহী শোবার ঘরটি সুন্দর করে সাজানো। আরোহী বিছানায় হেলান দিয়ে বসে বাচ্চাকে খাওয়ানোর পাশে ল্যাপটপ নিয়ে জীবন অফিসে কাজ করছে। এমন সময় জীবনের মা হাতে খাবারের থালা নিয়ে ঘরে ঢুকলেন। আরোহিমা, এই নাও তোমার দুপুরের গরম খাবার। ডাক্তারবাবু বলেছেন এখন তোমাকে একদম সময়ে সময়ে পুষ্টিকর খাবার খেতে হবে, একটুও ফাঁকি দেবে না কিন্তু। আপনি থাকতে আমার ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে মা? আপনি প্রতিনিয়ত যেভাবে আমার খেয়াল রাখছেন, আমার তো কোনো কষ্টই হচ্ছে না। একদম ঠিক বলেছ মা। আরোহীর যত্ন নেওয়ার জন্য তুমি আছো বলেই আমি নিশ্চিন্তে বাসায় বসে অফিসের সব কাজ সামলাতে পারছি। বাইরে যাওয়ার কোনো টেনশনই নেই। এমন সময় হাসতে হাসতে ঘরে ঢুকলো জীবনের ভাই এবং আরোহীর বোন, তাদের কোলে ফুটফুটে শিশুটি। উল্লেখ্য, জীবন আর আরোহীর সম্পর্কে চাচাতো ভাই বোন এবং তাদের পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। এই দেখো আরোহী আপা, তোমার মেয়ে কিন্তু আমার কোলে এসে একদম হাসছে। ও বুঝে গেছে ওর এটা কাকুটা কত মজার মানুষ। আহা, নিজের ক্রেডিট নিজে নিও না তো। ও তোমার কোলে বেশি শান্ত থাকে। এই দেখো সোনা, তোমার মাসিমণি তোমার জন্য একটা সুন্দর পুতুল এনেছে। তোরা দুজন যেভাবে সারাদিন বাবুটাকে নিয়ে মেতে থাকিস, ও তো বড় হয়ে তোদেরই প্রথম চিনবে মনে হয়। সত্যি জীবন, আমাদের পরিবারটা কত সুন্দর। আমরা চাচাতো ভাই বোন ছিলাম, পারিবারিকভাবে আমাদের বিয়ে হলো, আর আজ আমাদের ঘরে এই নতুন আলো। পরিবারের সবাই যেভাবে আমাকে সাহায্য করছে, আমি সত্যিই ভাগ্যবতী। আমরা দুজনেই খুব ভাগ্যবতী আরোহী। এই পরিবার আর আমাদের এই ছোট্ট রাজকন্যাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। পুরো ঘর জুড়ে তখন আনন্দের হাসি আর পারিবারিক ভালোবাসার এক মধুর আবহ তৈরি হলো। বাড়ির বসার ঘরটি রঙিন বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছে। মাঝখানে একটি নরম তোষকে 3 সপ্তাহের শিশুটি শুয়ে হাত পা নাড়ছে। চারপাশে বসে আছেন জীবন, আরোহী, জীবনের মা, জীবনের ভাই এবং আরোহীর বোন। সবার হাতে কাগজের টুকরো, যাতে পছন্দের নাম লেখা আছে। শোনো সবাই, আজ আমাদের বাড়ির রাজকন্যার নামকরণ অনুষ্ঠান। আমরা সবাই একটা করে নাম কাগজে লিখে এই বাটিতে রেখেছি। বাচ্চার মা আর বাবা একটা চিরকুট তুলবে এবং সেটাই হবে ফাইনাল নাম। একদম ঠিক। তবে আমার দেওয়ার নামটা যদি না ওঠে, আমি কিন্তু ভীষণ রাগ করব বলে দিলাম। তোদের যত সব আধুনিক নিয়ম। আমি তো আমার নাতনির নাম লক্ষ্মী বলেই ডাকবো। ও আসার পর থেকেই আমার সংসারটা আলোই ভরে গেছে। মা, আপনার দেওয়া নাম তো আমাদের সবার মনের নাম, কিন্তু অফিসিয়াল একটা ভালো নাম তো দিতে হবে, তাই না? হ্যাঁ মা, আরোহী ঠিকই বলেছে। চলো আরোহী, তুমি বাটি থেকে প্রথম চিরকুটটা তোলো, দেখা যাক কার নামটা ভাগ্য নিয়ে আসে। আরোহী হেসে বাটি থেকে একটি চিরকুট তুলল এবং জীবনের হাতে দিল। জীবন চিরকুটটা খুলে জোরে হেসে উঠল। আরে,
এটা তো আরোহীর বোনের দেওয়ার নাম উঠেছে, আরোহীর সাথে মিলিয়ে আরোহিকা। ইয়েস, আমি জানতাম আমার নামটাই আসবে। কেমন মিষ্টি নামটা দেখেছো, আরোহিকা। নামটা সুন্দর, কিন্তু আরোহী আর আরোহিকা ডাকলে গোলমাল পেকে যাবে। দাঁড়াও, এবার আমি একটা চিরকুট তুলি। এই নামটা মায়ের খুব পছন্দ হবে। চিরকুটে লেখা আয়াত, যার অর্থ হলো আল্লাহর উপহার বা আশীর্বাদ। আমাদের লক্ষ্মী তো সত্যি আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, তাই না মা? হ্যাঁ বাবা, আয়াত নামটা খুব সুন্দর, খুব পবিত্র। আমার ঘরের লক্ষ্মী আজ থেকে আয়াত। আয়াত জীবন, বাহ, নামটা শুনলেই মনটা শান্ত হয়ে যায়। জীবন, আজ থেকে আমাদের মেয়ের নাম হলো আয়াত। ওয়েলকাম মিস আয়াত, তোমার কাকু আজ তোমাকে পুরো এলাকা ঘুরিয়ে মিষ্টি খাওয়াবে। সবাই হেসে উঠল এবং পুরো ঘরটি আনন্দের কলরবে মুখরিত হয়ে উঠল। জীবন আর আরোহী একে অপরের দিকে তাকিয়ে এক অপার্থিব সুখ অনুভব করতে লাগলো। জীবনও আরোহীর শোবার ঘর। আরোহী এখন সম্পূর্ণ সুস্থ। সে আলমারি গোছাচ্ছে এবং ছোট্ট আয়াত বিছানায় শুয়ে হাত পা নেড়ে খেলছে। এমন সময় জীবন অফিস থেকে ক্লান্ত হয়ে ঘরে ঢুকলো, কিন্তু বিছানায় মেয়েকে দেখে তার সমস্ত ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে গেল। এই যে আমার আম্মা যান, সারাদিন পর বাবা অফিস থেকে চলে এসেছে। কে আসবে বাবার কোলে? জীবন বিছানা থেকে আয়াতকে কোলে তুলে নিতেই ছোট্ট সোনাটা তার বাবাকে চিনে ফেলে খিলখিল করে গদগদ হাসিতে ফেটে পড়ে। সে তার ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে জীবনের গাল ছোঁয়ার চেষ্টা করতে লাগলো। জীবন ওকে উঁচুতে তুলে ধরে আদর করতে লাগলো। ওরে আমার লক্ষ্মী সোনা, বাবাকে ছাড়া একদম মন টিকছিল না, তাই না? সারাদিন বাবাও তোমাকে খুব মিস করেছে মা। আরোহী আলমারি গোছানো থামিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। বাবার মেয়েকে এই মিষ্টি খেলা আর অনাবিল আনন্দে দৃশ্য দেখে তার চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠল। আমার মেয়েটা না পুরো বাবা পাগল হয়েছে। তুমি কোলে নিতে যতটুকু দেরি, কিন্তু ওর খুশির যেন কোনো শেষ নেই। সারা দিন আমার কোলে এত হাসে না যত তোমার কোলে এসে গদগদ করে হাসছে। হবে না, ও তো আমার লক্ষ্মী রাজকন্যা। সারাদিন পর বাবা মেয়ের এই একটুখানি তো মোলাকাত, কি বলো আম্মা যান? জীবন আয়াতকে আলতো করে বিছানায় শুয়ে দিল এবং ওনা দিয়ে ওর সাথে লুকোচুরি খেলতে লাগলো। আয়াত আরো জোরে হেসে উঠল। আরোহী এগিয়ে এসে জীবনের পাশে বসলো। আরোহী, মেয়ে তো আমার পাগল ঠিক আছে, কিন্তু এই মেয়ের আম্মুটা কার পাগল শুনি? আমি কিন্তু কারো পাগল নই, আমি খুব শান্ত মেয়ে। তাই বুঝি, কিন্তু আমার তো মনে হয় তুমিও এই জীবনের মায়ায় একটু একটু পাগল। সত্যি আরোহী, সারাদিন অফিসে যতই কাজের চাপ থাকুক না কেন, বাড়ি ফিরে যখন তোমাকে আর আমাদের এই হাসি মুখের মেয়েটাকে দেখি, মনে হয় পৃথিবীর সব সুখ আমার এই ঘরেই আটকে আছে। আমি সত্যিই খুব সুখী জীবন। আমাদের এই ছোট্ট সংসারটা যেন চিরকাল এমনই হাসি খুশিতে ভরা থাকে। বাইরে তখন গোধূলির আলো আর ঘরের ভেতরে বাবা মা আর সন্তানের ভালোবাসা এক মায়াবী স্বর্গ তৈরি হলো। ঘর অন্ধকার হয়ে এসেছে। ছোট্ট আয়াত বিছানায় শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। জীবন বিছানার একপাশে হেলান দিয়ে বসে আছে। আরোহী জানালার পর্দাটা টেনে দিয়ে জীবনের পাশে এসে বসলো। ঘরে মৃদু আলোয় পরিবেশটা বেশ মায়াবী লাগছে। আচ্ছা আরোহী, একটা কথা বলো তো। কি কথা? হঠাৎ এত গম্ভীর মুখে কি ভাবছো? ভাবছি, আমরা যখন ছোটবেলায় চাচাতো ভাই বোন হিসেবে একসাথে মারামারি করতাম, তখন কি কোনো দিন ভেবেছিলে একদিন এই ডানপিটে ছেলেটার সাথেই তোমার পার্মানেন্টলি বিয়ে হয়ে যাবে? একদমই ভাবিনি। আমি তো ভাবতাম যে মেয়ে তোমার বউ হয়ে আসবে তার কপালে নির্ঘাত শনি আছে, সারাদিন শুধু আমার সাথে ঝগড়া করতে। ও আচ্ছা, তাহলে এখন বলো, শনি এসেছে নাকি ঘরে চাঁদের আলো এসেছে? আমি কেন বলবো? তুমি নিজেই বুঝে নাও। আমি তো বুঝেই গেছি। এই যে আমার এত শান্ত লক্ষ্মী আর রূপবতী বউ, যে আমার জীবনটাকে পুরোপুরি বদলে দিয়েছে। সত্যি আরোহী, মেয়ে তো আমার বাবা পাগল হয়েছেই, কিন্তু আমি যে পুরোপুরি বউ পাগল হয়ে যাচ্ছি, তার কি হবে? তা তো হবেই।
এত সুন্দর একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছো, একটু বউ পাগল না হলে কি চলে? বাহ, আমার লাজুক আরোহী তো এখন বেশ গুছিয়ে রোমান্টিক কথা বলতে শিখে গেছে দেখছি। এই রূপটা তো আগে দেখিনি। কার কাছ থেকে শিখলাম বলো? সারাদিন অফিস থেকে এসে যে মানুষটা আমার এত যত্ন নেয়, এত ভালোবাসে, তার প্রেমে তো রোজ নতুন করে পড়তে ইচ্ছে করেই। আমাদের এই প্রেম যেন চিরকাল এমন নতুনই থাকে আরোহী। আমাদের আয়ত বড় হয়ে যেন দেখতে পায় তার বাবা মা দুনিয়ার সবচেয়ে সুখী দম্পতি। জানালার বাইরে তখন চাঁদের আলো এসে পড়েছে ঘরের মেঝেতে, আর ঘরের ভিতর জীবন আর আরোহী হারিয়ে গেল একে অপরের ভালোবাসার চাদরে। জীবন ও আরোহী শোবার ঘর। আয়াতের এখন 10 মাস বয়স। সে বিছানায় বসে খেলনা নিয়ে খেলছে এবং মুখে নানা রকম শব্দ করছে। আরোহী পাশে বসে জামা কাপড় ভাঁজ করছে। এমন সময় জীবন অফিস থেকে ঘরে ঢুকলো। এই যে আমার আম্মাজান, বাবা অফিস থেকে চলে এসেছে। আজ বাবাকে কে ডাকবে? আয়াত বাবাকে দেখতেই হাতের খেলনা ফেলে দিল। সে বিছানায় সোজা হয়ে দাঁড়িয়ে জীবনের দিকে হাত বাড়িয়ে দিল এবং গদগদ হাসিতে আধো আধো গলায় চিৎকার করে উঠল, বা ওরে আমার সোনারে, আবার বলো, আবার বলো, কি বললে তুমি? বাবা আটা মাম্মা। জীবন, দেখেছো? ও কিন্তু আজ বাবা শব্দটা একদম পরিষ্কার বলেছে। সারাদিন আমি ওকে মা মা বলার চেষ্টা করি, আর তুমি আসতেই ও বাবা বলে দিল। হবে না, ও তো আমার রাজকন্যা। দেখলে তো আরোহী, ও প্রথম শব্দটাই কিন্তু বাবা বলল। আজকের দিনটা আমি ডায়েরিতে লিখে রাখবো। হ্যাঁ, খুব তো বাবার ওকালতি করা হচ্ছে। এবার মায়ের দিকে তাকিয়ে বলো তো সোনা, মা মা। মামা পাপা। আরোহী, ও কিন্তু মাও বলেছে ও আমাদের দুজনকেই খুব ভালোবাসে। সত্যি জীবন, ওর এই আধো আধো কথাগুলো শুনলে সারাদিনের সব কষ্ট এক নিমেষে মুছে যায়। ও যত বড় হচ্ছে আমাদের ঘরটা যেন ততই স্বর্গের মতো সুন্দর হয়ে উঠছে। একদম, মেয়ে তো কথা বলা শিখে গেল। এবার কিন্তু আমাদের সাবধানে রোমান্টিক কথা বলতে হবে, বুঝলে? না হলে মেয়ে সব শিখে যাবে। থুর, তুমি না পারো বটে, মেয়ের সামনেও তোমার দুষ্টুমি কমে না। আর তাদের এই হাসি দেখে নিজেও তাতা বাবা বলে হাততালি দিয়ে হাসতে লাগলো। পুরো ঘরটি তাদের তিনজনের হাসির শব্দে মায়াবী হয়ে উঠল। যৌথ পরিবারের বড় বসার ঘর। সবার ঘরের মেঝেতে কার্পেট পাতা। জীবনের মা সোফায় বসে আছেন। পাশে জীবনের ভাই এবং আরোহীর বোন গল্প করছে। আরোহী রান্নাঘর থেকে বিকেলের নাস্তার টেবিলে সাজিয়ে রাখছে। এমন সময়ে জীবন অফিস থেকে ফিরে সোফায় বসলো। ঠিক তখনই 1 বছর বয়সী আয়াত তার পুচকে পায়ে টলমলো করে হেঁটে ঘর কাঁপিয়ে তুলল। বাবা দাদা। আয়াত হেঁটে গিয়ে সোজা জীবনের পায়ের কাছে আচার খেয়ে পড়ল। জীবন লুফে নিয়ে তাকে কোলে তুলে নিল। ওরে আমার লক্ষ্মী সোনা, এখন তো আর এক জায়গায় বসে থাকা যায় না, তাই না? সারাদিন টোটো করে পুরো বাড়ি হেঁটে বেড়ানো হচ্ছে। আর বলো না বাবা, এই পিচ্চি মেয়েটা এখন সারা বাড়ি এক পা মাতিয়ে রাখে। সকাল থেকে যে ওর হাঁটা শুরু হয়, ঘুমানোর আগে পর্যন্ত থামার নাম নেই। ঘরের সব জিনিসপত্র উল্টাপাল্টা করে ছড়িয়ে রাখে। এই যে আমাদের বাড়ির মিনি রন, এদিকে এসো তো দেখি, তোমার কাকু তোমাকে একটা নতুন ম্যাজিক দেখাবে। আয়াত জীবনের কোলে থেকে নেমে আবার টলমলো পায়ে হেঁটে জীবনের ভাইয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মাঝপথে আরোহী বোনকে দেখে দিক বদলে তার দিকে চলে গেল। দেখেছো, ও আমার দিকে আগে এসেছে। ও আসলে আমাদের পুরো পরিবারের একটা এনার্জি বুস্টার। ও যখন ঘুমে থাকে পুরো বাড়ি কেমন যেন খা খা করে, আর ও জেগে থাকলে হাসির রোল পেকে যায়। তা যা বলেছিস, ও হেঁটে বেড়ায় আর ওর পায়ের ওই ছোট্ট মল দুটো ঝুনঝুন করে করে বাজে। সারাদিন আমার তখন এমনিতেই ভালো লাগায় ভরে যায়। সত্যি মা, আমাদের এই যৌথ পরিবারে আয়ত আসাতে ঘরটা একদম জীবন্ত হয়ে গেছে। আমরা চাচাতো ভাই বোন হিসেবে যখন ছোট ছিলাম এই বাড়ি যেমন মাতিয়ে রাখতাম, আমাদের মেয়েটা ঠিক তেমনই হয়েছে। হ্যাঁ রে বাবা, এই আনন্দটুকুর জন্যই তো মানুষ সংসার পাতে। তোরা সবাই মিলেমিশে এভাবেই হাসি খুশিতে থাকিস।
আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আর তখন জীবনের ভাইয়ের কোল থেকে চশমাটা টেনে খুলে নিয়ে নিজের চোখে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তা দেখে ঘরের সবাই একসাথে হা হা করে হেসে উঠল। পুরো বাড়িটি এখন এক অনাবিল সুখের রাজ্য। আয়াতের বয়স এখন 2 বছর। সে মেঝের ওপর বসে মন দিয়ে তার পুতুলগুলো নিয়ে খেলছে। জীবন অফিস থেকে ফিরে সোজা সবার ঘরে ঢুকলো এবং চারপাশে তাকাতে লাগলো। আরোহী, আমার আম্মাজান কোথায় গেল রে? সারা বাড়ি তো ফাঁকা লাগছে। আমার মামুনিটা কোথায়? বাবার গলার আওয়াজ পেয়ে আজ সাথে সাথে হাতের পুতুল ফেলে দিল। সে তার পুচকো পায়ে দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরল এবং মুখ তুলে বড় বড় চোখে তাকালো। দাদা, পাপ্পা, পাপ্পা এসেছে। ওরে আমার কলিজার টুকরো রে, বাবা চলে এসেছে। সারাদিন বাবা ছাড়া কি করা হচ্ছিল সোনা? আমি আমি পুতুল তেলছি। পাপ্পা, আমার জন্য কি এনেছো? ওরে বাবা, আমার মেয়ে তো খুব চালাক হয়ে গেছে। এই দেখো, পাপা আজ পকেট থেকে কি বের করে। জীবন তার পকেট থেকে একটা বড় ডেইরি মিল্ক চকলেট বের করে আয়াতের সামনে ধরল। চকলেট দেখেই আয়াতের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। ঠিক তখনই আরোহী দরজায় এসে দাঁড়ালো। জীবন, আবার চকলেট? আমি তোমাকে কতবার বলেছি অফিস থেকে আসার সময় ওকে প্রতিদিন চকলেট দিবে না। দিনে দিনে ওর দাঁতগুলো সব পোকা হয়ে যাচ্ছে। তাও চকলেটটা এক্ষুনি আমার কাছে দাও। আরে আরোহী, ও তো বাচ্চা মানুষ, সারাদিন পর একটু চকলেট চেয়েছে, দাও না খেতে। একদম না, চকলেট একদম খাওয়া চলবে না। আয়াত, চলো, চট করে হাত মুখ ধুয়ে এসে ভাত খাবে, চলো। আর চকলেট হাতছাড়া হওয়ার ভয় চট করে জীবনের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল। তারপর জীবনের কোলে ঘাড় ঘুরিয়ে আরোহীর দিকে তাকিয়ে ঠোঁট ফুলে আধো আধো গলায় নালিশ করতে লাগলো। দেখেছো পাপ্পা, মাম্মা পচা। মাম্মা বকে চকলেট দেয় না, মাম্মা খুব পচা। দেখেছো আরোহী, মেয়ে কিন্তু তোমাকে পচা সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওরে আমার পাকা বুড়ি রে, বাবার ওকালতি পেয়ে এখন মাকে পচা বলা হচ্ছে? দাঁড়াও, আজ রাতে যদি তোমার বাবা তোমাকে ঘুম পাড়ায় তবে আমার নামও আরোহী না। আচ্ছা বাবা, রাগ করো না। আরোহী, ও তো ছোট, আজ হাফ চকলেট ও খাক, আর বাকি হাফটা আমি আর তুমি ভাগ করে খেয়ে নেব, কেমন? তোমরা বাপ বেটি মিলে যে আমার কোনো কথাই শুনবে না তা আমি খুব ভালো করেই জানি। আয়াত মায়ের হাসি দেখে বুঝে গেল আর ভয় নেই। সে ইয়ে বলে চকলেটের খোসা ছাড়ানোর জন্য জীবনের হাতে দিল। পুরো ঘরটি তখন তাদের তিনজনের মিষ্টি খুনসুটিতে ভরে উঠল। জীবনও আরোহীর শোবার ঘর আর চকলেট হাতে নিয়ে খুশিতে নাচতে নাচতে ঘর থেকে বের হয়ে গেল তার দাদার কাছে। ঘর এখন একদম শান্ত। আরোহী ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো বাঁধছিল। এমন সময় জীবন পা টিপে টিপে আরোহীর পেছনে এসে দাঁড়ালো। জীবন আলতো করে আরোহীকে পেছন থেকে জড়িয়ে ধরল এবং নিজের চিবুকটা আরোহীর কাঁধের উপর রাখলো। আরোহী হঠাৎ চমকে উঠল। আয়নায় জীবনের হাসি মুখ দেখে মৃদু হাসলো। কি ব্যাপার জীবন বাবু, মেয়ের দাদুর কাছে যেতেই বুঝি খুব সুযোগ পেয়ে গেলেন? ছাড়ো, কেউ দেখে ফেললে কি ভাববে? এই ঘরে আমাদের দেখার মতো কেউ নেই আরোহী, আর তাছাড়া নিজের বউকে জড়িয়ে ধরেছি, এতে অন্য কেউ কি ভাবলো তাতে আমার কি এসে যায়? তুমি না দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছ। অফিস থেকে এসে একটুও ক্লান্তি নেই, তাই না? সারাদিন অফিসে ফাইলের ভিড়ে শুধু তোমার এই মুখটাই চোখে ভাসতো আরোহী। বাড়ি ফিরে যখন তোমাকে এত কাছে পাই তখন পৃথিবীর সব ক্লান্তি 1 সেকেন্ডে উধাও হয়ে যায়। সত্যি আরোহী, তুমি এখনো ঠিক আগের মতোই সুন্দর আছো। থুর, কি যে বলো! এখন তো আমি 2 বছরের একটা বাচ্চার মা, বুড়ি হয়ে যাচ্ছি দিন দিন। একদম ভুল কথা। তুমি বাচ্চার মা হতে পারো, কিন্তু আমার কাছে তুমি এখনো সেই কলেজের প্রথম দেখা আরোহী, যার প্রেমে আমি রোজ নতুন করে পড়ি। আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু তোমাকে আমি যেভাবে ভালোবেসেছি তার কোনো তুলনা হয় না। আমি জানি জীবন, তুমি আমাকে আর আয়াতকে কতটা আগলে রাখো।
তা আমি প্রতিটা মুহূর্তে বুঝি। মাঝে মাঝে ভাবি আমি সত্যি কতটা ভাগ্যবতী যে তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। আর আমি ভাগ্যবতী যে আমার জীবনে আরোহী নামের একটা আলো এসেছে। চলো, আজ রাতে আর রান্না করতে হবে না, আমরা সবাই মিলে বাইরে থেকে স্পেশাল ডিনার আনিয়ে নেব। আজ শুধু আমাদের সময়। জীবন আরোহীর বুকে মাথা রেখে পরম তৃপ্তির হাসি হাসল। ঘরে মৃদুর আলোয় তারা দুজনে হারিয়ে গেল নিজেদের ভালোবাসার এক মায়াবী পৃথিবীতে। বাড়ির বড় ডাইনিং রুম, টেবিল জুড়ে বিরিয়ানি, কাবাব আর নানা পদে সুস্বাদু খাবার সাজানো। টেবিলের প্রধান আসনে বসে আছেন জীবনের বাবা, দাদু এবং পাশে জীবনের মা দিদা। এক পাশে জীবন ও আরোহী বসে আছে, আরোহীর কোলে 2 বছরের পুচকে আয়াত। অন্য পাশে জীবনের ভাই ও আরোহীর বোন বসে আছে। পুরো ঘরে খাবারের চমৎকার সুবাস ছড়ানো। বাহ, আজ তো দেখছি রাজকীয় আয়োজন। জীবন, হঠাৎ এত সব রাজকীয় খাবারের ব্যবস্থা যে? কোনো বিশেষ কারণ আছে নাকি? কোনো কারণ লাগবে নাকি বাবা? সারাদিন পর আমরা সবাই একসাথে এক টেবিলে বসে খাবো, এটাই তো সবচেয়ে বড় আনন্দের কারণ। আর তাছাড়া আরোহী আজ সারাদিন আয়তকে সামলাতে গিয়ে খুব ক্লান্ত ছিল, তাই ভাবলাম আজ রাতে রান্নাটা ছুটি থাক। একদম ঠিক করেছিস বাবা। আরোহী মা আমার এক মুহূর্ত জিরোবার সময় পায় না। এই পুষ্কো মেয়েটা যেভাবে সারা বাড়ি টোটো করে বেড়ায়, ওর পিছনে ছুটতেই তো দিন পার হয়ে যায়। না মা, তেমন কিছু না। আর তাছাড়া আপনি, বোন আর ঠাকুরপো তো সারাক্ষণই আমাকে কত সাহায্য করেন। বিরিয়ানিটা যা হয়েছে না ভাবি, ফাটাফাটি। তবে আসল আনন্দের কারণ কিন্তু আমাদের এই ছোট ডন। একদম। এই দেখো, আমাদের আয়াত সোনাও কেমন হাত পা নাড়িয়ে বিরিয়ানির সুবাস নিচ্ছে। সোনা, একটু ফিরনি খাও তো দেখি। মিত্তি, খুব মিত্তি। মাম্মা, পাপ্পা খাও। আয়াতের মুখে মিষ্টি কথা শুনে টেবিলের সবাই একসাথে হেসে উঠল। আরোহী আয়াতের মুখটা টিস্যু দিয়ে মুছে দিল। আমার এই নাতনিটা আসার পর থেকে ঘরটা পুরো আলো হয়ে গেছে। আমরা চাচাতো ভাই বোন হিসেবে যখন জীবন আর আরোহীর বিয়ে দিয়েছিলাম, তখন ভাবিনি আমাদের এই যৌথ পরিবারটা এতটা রঙিন হয়ে উঠবে। আজ তোদের সবাইকে একসাথে হাসি মুখে খেতে দেখে আমার বুকটা ভরে যাচ্ছে রে। হ্যাঁ বাবা, আমাদের এই পরিবারটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজ আমরা যে যেখানেই থাকি না কেন, দিনের শেষে এই এক টেবিলে সবার সাথে বসাটাই জীবনের আসল সুখ। হ্যাঁ বাবা, আপনারা আমাদের মাথায় আশীর্বাদের হাতটা চিরকাল এইভাবেই রাখবেন। পুরো ডাইনিং টেবিল জুড়ে তখন চামচ আর প্লেটের টুংটাং শব্দ। আর তার চেয়েও বেশি মুখরিত হয়ে উঠল পরিবারের সবার মন খোলা হাসির শব্দে। আর তখন তার দাদুর প্লেট থেকে একটা আলু তুলে নিয়ে নিজের মুখে পুরি দিয়ে সবাইকে দেখাচ্ছিল, যা দেখে হাসির রোল আরও দ্বিগুণ হয়ে গেল। জীবনে অফিসের একটি আধুনিক কনফারেন্স রুম, টেবিলের ওপর প্রজেক্টের কিছু ফাইল এবং কফির মগ রাখা। জীবন এবং তার প্রিয় বন্ধু ও সহকর্মী আবির সবেমাত্র ক্লায়েন্টদের সাথে একটি গুরুত্বপূর্ণ মিটিং শেষ করেছে। ক্লায়েন্টরা ঘর থেকে বেরিয়ে যেতেই আবির চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসলো। যাক বাবা, মিটিংটা অবশেষে দারুণভাবে শেষ হলো। এই প্রজেক্টটা হাতছাড়া হলে যে কি হতো। থ্যাংক ইউ জীবন, তোর ওই লাস্ট আইডিয়াটা একেবারে ছক্কা মেরে দিয়েছে। থ্যাংক ইউ আমাকে নয়, আমার ঘরের 2 লক্ষ্মীকে দেয়। সত্যি বলতে আবির, ঘরে যখন একটা ফুটফুটে সন্তান আর ভালোবাসার বউ থাকে, তখন কাজের এনার্জি এমনিতেই দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ রে বন্ধু, তোকে দেখলে আমার সত্যি খুব হিংসে হয়। জীবন আরোহীর সেই মিষ্টি জুটি। আর এখন তোদের 2 বছরের ওই পুচকে দেবদূত আয়ত, তোদের সংসারটা পুরো পারফেক্ট। ভাবি, আমার জীবনে এমন দিন কবে আসবে? কেন? দিন তো চলে এসেছে। আড়ালে আবডালে যে বিয়ের কথাবার্তা চলছে, তা কি আমি জানি না ভেবেছিস? তা আমাদের হবু ভাবির খবর কি বলো তো? বিয়েটা কবে করছিস? ধুর বেটা, তোকে লুকানো তো অসম্ভব। আসলে পারিবারিকভাবেই কথা এগোচ্ছে। মেয়ে ভীষণ শান্ত আর ভালো। ভাবছি আগামী মাসেই শুভ কাজটা সেরে ফেলবো। তোকে কিন্তু আরোহী ভাবি আর আমাদের পুচকে মামনি আয়াতকে নিয়ে পুরো বিয়ের সব অনুষ্ঠানে থাকতে হবে। আরে বলিস কি? এ তো দারুণ খবর। আরোহী শুনলে ভীষণ খুশি হবে। ও তো এমনিতেই
উৎসব অনুষ্ঠান খুব পছন্দ করে। আর আয়তের কথা তো ছেড়েই দে, ও এখন টোটো করে পুরো বাড়ি হেঁটে বেড়ায়। তোর বিয়েতে ও যে কি নাচানাচি করবে তুই কল্পনাও করতে পারবি না। সত্যি রে, আমি তো এখন থেকেই ভাবছি আয়াত সোনাকে শেরওয়ানি পরা ছোট একখানা বরযাত্রী বানাবো। ও এলে আমাদের বিয়ের আনন্দটা আরো জমে যাবে। আরোহী ভাবি এখন কেমন আছে? আয়াতকে একা সামলাতে কষ্ট হয় না? আরোহী এখন একদম সুস্থ আর ফিট। আর আমাদের তো যৌথ পরিবার, তাই আরোহীর একার উপর কোনো চাপ পড়ে না। মা, ভাই, আরোহীর বোন সবাই মিলে আয়তকে চোখে চোখে রাখে। তবে হ্যাঁ, দিন দিন মেয়েটা যা বাবা পাগল হচ্ছে, অফিস থেকে বাড়ি ফিরতে একটু দেরি হলেই আমার খবর করে ছাড়ে। একেই বলে খাঁটি সুখের সংসার। দোয়া করি তোদের এই ভালোবাসা যেন চিরকাল এমন অটুট থাকে। চল এবার একটু বসের কেবিন থেকে ঘুরে আসি, নয়তো আবার ডাক পড়বে। জীবন ও আবির হাসতে হাসতে কফির মগ হাতে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। জীবনে মনে হলো তখন বন্ধু আবিরের নতুন জীবনের জন্য আনন্দ এবং নিজের সুন্দর পরিবারের জন্য এক বুক কৃতজ্ঞতা। একটি সুন্দর পাহাড়ি রিসোর্টের বারান্দা, চারপাশে সবুজ পাহাড়ে আর আকাশে তুলোর মতো সাদা সাদা মেঘ বেড়াচ্ছে। জীবন অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে আরোহী আর 2 বছরের আয়াতকে সাথে নিয়ে পাহাড়ের এই সুন্দর জায়গায় ঘুরতে এসেছে। আরোহী বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ভোরে স্নিগ্ধ হাওয়া উপভোগ করছে, আর জীবন আয়াতকে কোলে নিয়ে মেঘ দেখাচ্ছে। ওই দেখো আম্মাজান, আকাশে কত মেঘ কেমন তুলোর মতো উঠছে, দেখেছো? উম্মা, পাপা দেখেছো? মেঘু, অনেক মেঘু। আমি আমি তুলবো। ওরে আমার সোনারে, মেঘ তো অনেক ওপরে থাকে, ওটা ছোঁয়া যায় না, ওটা শুধু চোখ দিয়ে দেখতে হয়। কেন ছোঁয়া যাবে না? এই যে ভোরের কুয়াশাটা আমাদের ঘরের ভেতরে চলে আসছে, এটাই তো মেঘের ছোঁয়া। সত্যি জীবন, থ্যাংক ইউ সো মাচ। অফিস আর সংসার এই দুটো এত ব্যস্ততার মাঝে তুমি যে আমাদের দুজনকে নিয়ে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসবে আমি ভাবতেই পারিনি। মনটা একেবারে জুড়িয়ে গেল। থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত আরোহী। আয়ত হওয়ার পর থেকে তুমি নিজের দিকে তাকানোর একটু সময় পাওনি। সারাদিন শুধু সংসার আর মেয়েকে সামলাতে। তোমার এই হাসি মুখটা দেখার জন্যই তো এত দূর ছুটে আসা। তুমি পাশে থাকলে আমার সব কষ্ট এমনিতেই দূর হয়ে যায় জীবন। দেখো আমাদের মেয়েটাও পাহাড়ে এসে কত খুশি। মাম্মা, পাপা খেলবো। চলো নিচে চলো, ফুল তুলবো। আচ্ছা চলো, আজ আমরা সবাই মিলে পাহাড়ের নিচে ওই সুন্দর বাগানে যাব। আরোহী, তুমি চট করে আয়াতের জ্যাকেটটা পরিয়ে দাও, বাইরে বেশ ঠান্ডা। হ্যাঁ, আমি রেডি করে দিচ্ছি। আর তুমিও নিজের চাদরটা সাথে নাও। চলো সোনা, আজ আমরা পাপা আর মাম্মার সাথে অনেক মজা করব। আয়াত খুশিতে ইয়ে বলে হাততালি দিয়ে উঠল। জীবন আর আরোহী একে অপরের দিকে তাকিয়ে এক অপার্থিব সুখ অনুভব করতে লাগলো। পাহাড়ের বুক চিরে আসা মিষ্টি রোদের আলোয় তাদের ছোট্ট সংসারটি যেন এক রূপকথার গল্পের রূপ নিল। পাহাড়ি রিসোর্টের নিচে ঠিক একটি বড় সুন্দর সবুজ ঘাসের মাঠ, চারিদিকে রঙিন পাহাড়ি ফুল ফুটে আছে। জীবন ক্যাজুয়াল ট্রেকিং স্যুট পরে মাঠে দাঁড়িয়ে আছে। তার 2 বছরের পুচকে আয়াত একটা গোলাপি রঙের জ্যাকেট আর টুপি পরে ঘাসের উপর টলমল পায়ে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। আরোহী মাঠের এক পাশে কাঠের বেঞ্চে বসে হাসি মুখে বাবা মেয়ের এই মিষ্টি খেলা দেখছে। এই যে আমার আম্মা যান, পাপা কিন্তু চোখ বন্ধ করেছে। 1 2 3। এবার পাপার রাজকন্যা কোথায় লুকালো? আমি কিন্তু খুঁজতে আসছি। আয়াত মাঠের একটি ছোট্ট গাছের পেছনে গিয়ে আধোখানা শরীর লুকিয়ে খুশিতে খিলখিল করে হেসে আধো আধো গলায় বলে, পাপা, আমি এখানে। আমি দুটিয়েছি, দেখতে পাবে না। আরে আমার মা মনিটা কোথায় গেল? ওই বড় পাথরের পেছনে নাকি ফুলের বাগানে? কোথাও তো দেখছি না। আয়াত গাছের আড়াল থেকে বের হয়ে ছোট ছোট পায়ে দৌড়ে এসে জীবনের পা জড়িয়ে ধরল। এই তো আমি। পাপা, আমি এখানে।
পাপা পারে না। আহা, আমার সোনাটা তো খুব ভালো লুকাতে পারে। এই নাও পাপার আদর। জীবন পরম স্নেহে আয়াতের দুই গালে আর কপালে একের পর এক কয়েকটি চুমু খেতে লাগলো। আয়াত আনন্দের চোটে হাত পা নেড়ে গদগদ হয়ে হাসতে লাগলো। আরোহী বেঞ্চ থেকে উঠে ফ্লাক্সে আনা গরম চা দুটো কাপে ঢেলে তাদের দিকে এগিয়ে দিল। বাপরে বাপ, তোমাদের বাবা মেয়ের খেলা দেখলে মনে হয় তোমরা দুজন একই বয়সের বন্ধু। জীবন, পাহাড়ে এসে তোমার বয়সটা মনে হয় আয়াতের মতো 2 বছরের হয়ে গেছে, তাই না? তা বলতে পারো। এই প্রকৃতির মাঝে যখন আমার এই ছোট্ট পরিবারটাকে প্রাণ খুলে হাসতে দেখি, তখন নিজের ভেতরে সব গম্ভীরতা হারিয়ে যায়। সত্যি আরোহী, এই ছুটির দিনগুলো আমার জীবনের সেরা মুহূর্ত। মাম্মা, আমিও খেলবো পাপার সাথে। দুরু দুরু। হ্যাঁ সোনা, অনেক দৌড়াদৌড়ি হয়েছে। এবার পাপা একটু চা খাক, তারপর আমরা সবাই মিলে ওই সামনের ঝর্ণাটা দেখতে যাব, কেমন? ইয়ে, জন্না অনেক জল। পাপা চলো চলো চলো। চলো, আজ আমার 2 রানীর সব হুকুম মানতে আমি বাধ্য। জীবন আরোহীর কাঁধে আলতো করে হাত রাখলো আর আরোহীর কোলে থাকা ছোট্ট আয়াত তাদের দুজনের গলা জড়িয়ে ধরল। তাদের স্নিগ্ধ বাতাসে তাদের তিনজনের অনাবিল সুখের এই মুহূর্তে যেন চিরন্তন ফ্রেম হয়ে রইল। বাড়ির বড় বসার ঘর, ঘড়িতে তখন বিকাল 5টা। টেবিলের ওপর গরম গরম সিঙ্গারা আর বিস্কিটের থালা সাজানো। জীবনের বাবা সোফায় বসে আছেন, তার কোলে 2 বছরের পুচকে আয়াত আরামে বসে হাত পা নাড়ছে। চারপাশে ঘিরে বসে আছে জীবনের মা, জীবনের ভাই, আরোহীর বোন জীবন এবং আরোহী। সবাই পাহাড়ের ভ্রমণের গল্প শোনার জন্য মুখিয়ে আছে। কি রে দাদু ভাই, পাহাড় থেকে ঘুরে এলে দাদুর জন্য কি আনলে? আর পাহাড়ে গিয়ে কি কি মজা করলে দাদুকে একটু বলো তো শুনি। দাদু জানো, পাহাড়ে অনেক মেঘ, তুলোর মতো উড়ে। আমি আমি দৌড়তে গেছি, পাপা দিল না। আয়াতের কথা বলার স্টাইল দেখে বসার ঘরে সবাই একসাথে হো হো করে হেসে উঠল। ওরে আমার পাকা বুড়ি রে, মেঘু বুঝি ধরা যায়? তারপর আর কি কি দেখলে শোনা? আর আর জন্না অনেক জল ঝুর ঝুর করে পড়ে। আমি জলে পা দিয়েছি, মাম্মা বকেছে। মাম্মা খুব পচা দাদু। ওরে বাবা, আমার নামে দাদুর কাছে নালিশ করা হচ্ছে? ঠান্ডা লেগে যাবে বলে জল থেকে তুলে এনেছি, আর আমি হয়ে গেলাম পচা? একদম ঠিক বলেছিস শাহাদ মামুনি। তোর এই আম্মা আর পাপা দুজনই পচা। তুই বরং তোর এই কাকুর কাছে চলে আয়, কাকু তোকে রোজ আইসক্রিম খাওয়াবে। উফ, কাকু পচা, চশমা নেই। পাপা ভালো, পাপা চকলেট দেয়। দেখেছিস, মেয়ে আমার দলের। যতই যা বলিস, দিন শেষে ও কিন্তু বাবার রাজকন্যা। তা যা বলেছিস দুলা ভাই, পাহাড় থেকে ঘুরে আসার পর আয়াত যেন আরো বেশি কথা বলা শিখে গেছে। ওর এই আধো আধো গল্প শুনলে সারা দিনের সব ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে যায়। সত্যি রে, এই কটা দিন তোরা বাড়িতে ছিলে না, পুরো ঘরটা কেমন খা খা করছিল। আজ আমার এই নাতনির মুখের পাহাড়ি গল্প শুনে মনে হচ্ছে যেন আমরা সবাই মিলে পাহাড় থেকে ঘুরে এলাম। ঘরটা আবার প্রাণ ফিরে পেল রে। হ্যাঁ বাবা, যেখানেই ঘুরতে যাই না কেন, দিন শেষে তোমাদের এই হাসি মুখগুলোর কাছে ফিরে আসার আনন্দটাই আলাদা। আমাদের পরিবারটাই আমাদের আসল স্বর্গ। আর তখন দাদুর কোল থেকে নেমে টলমল পায়ে হেঁটে জীবনের ভাইয়ের প্লেট থেকে একটা সিঙ্গারা তুলে নেওয়ার চেষ্টা করতে লাগলো। আর তা দেখে পুরো ঘর জুড়ে আবার আনন্দে হাসির রোল পড়ে গেল। জীবনদের বাড়ির বসার ঘর, বিকেলের আড্ডায় সবাই একসাথে বসে চা খাচ্ছেন। এমন সময় জীবন অফিস থেকে ফিরে সোফায় বসলো। বাবা মা, তোমাদের সবার জন্য একটা দারুণ সুখবর আছে। আমার অফিসের সবচেয়ে প্রিয় বন্ধু আবিরের বিয়ে ঠিক হয়েছে। আগামী সপ্তাহেই বিয়ে। ও আমাদের পুরো পরিবারকে খুব করে দাওয়াত দিয়েছে।
এবং সবাইকে যেতেই হবে বলে দিয়েছে। ও মা, তাই নাকি? আবির ছেলেটা তো খুব ভালো রে, ওর বিয়েতে তো আমাদের যেতেই হবে। দারুণ, সত্যি দারুণ খবর। তাহলে তো আমাদের অনেক শপিং করতে হবে। তবে জীবন, আবির তো তোমার এত কাছের বন্ধু, ওর বিয়েতে আমাদের একটু আগে গিয়ে হাত লাগানো উচিত না? হ্যাঁ আরোহী, আমিও ঠিক সেটাই ভাবছিলাম। আমরা বাকিরা সবাই বিয়ের দিন যাব, তবে আমি, তুমি আর আয়ত বিয়ের ঠিক একদিন আগে আবিরের বাড়ি চলে যাব। ও একা হাতে সব সামলাচ্ছে, আমাদের পাশে থাকা দরকার। পরের শব্দ। আবিরের বাড়ি, পুরো বাড়ি লোকলজ্জা আর ফুলের মামলায় সাজানো, আর ফুলের মালায় সাজানো। চারিদিকে বিয়ের শোরগোল। এমন সময় গেট দিয়ে জীবন, আরোহী এবং সুন্দর একটা ফ্রক পরা 2 বছরের আয়াত ভেতরে ঢুকলো। আবির দূর থেকে তাদের দেখেই সব কাজ ফেলে ছুটে এলো। আরে জীবন, ভাবি, তোমরা সত্যি একদিন আগে চলে এসেছো? আমি তো ভাবতেই পারিনি। তোদের দেখে আমার অর্ধেক দুশ্চিন্তা এমনিতেই দূর হয়ে গেল রে। আপনার মতো বন্ধুর বিয়েতে আমরা আগে আসবো না তো কে আসবে ভাইয়া? কোনো চিন্তা করবেন না, আমরা সব কাজ গুছিয়ে নেব। আর এই যে আমাদের স্পেশাল গেস্ট, আমার মামুনি। কেমন আছো সোনা? কাকুকে একটা চুমু দাও তো দেখি। আবির আয়াতকে কোলে তুলে নিতেই চঞ্চল আয়াত আবির থেকে ছটফট করতে লাগলো। সে আবিরের মুখের দিকে তাকিয়ে তার দুষ্টামি শুরু করে দিল। আয়াত আবিরের নাকের উপর হাত দিয়ে আলতো করে চেপে ধরে খিলখিল করে হেসে আধো আধো গলায়, আবির দাদু, তোমার বিয়ে? তুমি বরতে আসবে? ওরে বাবা, 2 বছরের পুচকে মেয়ে আবার আমার বর সাজার কথা জেনে গেছে। হ্যাঁ সোনা, কাকু কালকে বড় একটা তলোয়ার নিয়ে বর সাজবে। তুমি আমার সাথে যাবে তো? দেবো দেবো, কিন্তু আগে চকলেট দিতে হবে। চকলেট না দিলে চুল পচা করে দেব। দেখেছিস আবির, ও কিন্তু আসার আগেই তোকে ব্ল্যাকমেইল করা শুরু করে দিয়েছে। একদম পাকা বুড়ি হয়েছে ও। আয়াত সোনা, কাকুকে একদম জ্বালাতন করো না, কাকু এখন অনেক ব্যস্ত। চলো দাদুর কোলে যাবে, চলো। একদম না ভাবি, আমার এই মামুনিটা আমার কোলেই থাকবে। ওর এই মিষ্টি দুষ্টুমি দেখলে আমার বিয়ের সব ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে যায়। চলো সোনা, কাকু তোকে এক্ষুনি বড় একটা ক্যাডবেরি কিনে দিচ্ছে। আর চকলেটের কথা শুনে খুশিতে ইয়ে বলে আবিরের গাল কামড়ে দেওয়ার ভান করলো। আর তা দেখে জীবন, আরোহী এবং আবির একসাথে হাসিতে ফেটে পড়ল। বিয়ের পর রোশনাই যখন এই মিষ্টি আনন্দের মাঝে আরো দ্বিগুণ হয়ে উঠল। বিয়ের জমকালো হলরুম, চারিদিকে রজনীগন্ধা আর লাল গোলাপের সুবাস, সানাইয়ের মিষ্টি সুর। বরবেশে আবির স্টেজে বসে আছে। এমন সময় হলরুমে ঢুকলো জীবন এবং আরোহী দুজনে ম্যাচিং করা সুন্দর কাপল পোশাক পরেছে। জীবনের পরনে রয়্যাল ব্লু রঙের শেরওয়ানি আর আরোহীর পরনে একই রঙের জমকালো সিল্কের শাড়ি। জীবনের কোলে রয়েছে 2 বছরের মিষ্টি আয়াত, সেও একটি নীল রঙের পরীর মতো ফ্রক পরেছে। জীবন আয়াতকে কোলে নিয়ে আরোহীর পাশে এসে দাঁড়ালো। বরের সাজে আবিরকে দেখে আয়াত জীবনের কোলেই বসে হাততালি দিয়ে উঠল। পাপা, দেখেছো আবির দাদু কেমন বড় রাজপুত্র হয়েছে? মাথায় টুপি, মুখে হাসি। হ্যাঁ মামনি, তোমার আবির কাকু তো আজ সত্যি রাজপুত্র হয়েছে। কিন্তু আমার রাজকন্যাটা কে বলো তো? এই যে আমার কোলে বসে আছে। আমি পাপার রাজকন্যা। আর মাম্মার হলো রানী। তা যা বলেছিস সোনা, তোর মাম্মা আজ রয়্যাল ব্লু শাড়িতে যা লাগছে না, আমার তো বরের চেয়ে তোর মায়ের দিকেই বেশি চোখ যাচ্ছে। আর এর পাশে দাঁড়িয়েছিল বাবার বোনের এই মিষ্টি খুনসুটি আর জীবনের রোমান্টিক কথা শুনে সে যেন লজ্জা ধরে রাখতে পারল না। সে মুচকি হেসে জীবনের বুকে হালকা ধাক্কা দিল। আচ্ছা, মেয়ের সামনে অন্তত এই সমস্ত দুষ্টুমি একটু বন্ধ করো। সবাই আমাদের দিকেই তাকাচ্ছে। কাপল ড্রেস পরে এসেছো বলে কি বেশি ভাব বেড়ে গেল? তবে হ্যাঁ, শেরওয়ানিটাই তোমাকে কিন্তু বেশ হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ আমার রানী সাহেবা। এমন সময় বিয়েতে আসা কাজী সাহেব এলেন। বড়দের উপস্থিতিতে কাজী সাহেব খাতা খুলে বসলেন এবং
আবিরও কোণের খাতা বিয়ে বর্ণনা শুরু করলেন। পুরো হলরুমে একটা গম্ভীর ও পবিত্র পরিবেশ তৈরি হলো। সবাই মনোযোগ দিয়ে দেখতে লাগলো। সাহেব, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? বলুন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। চারিদিক থেকে সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে আনন্দ ধ্বনি করে উঠল। আবিরে বিয়ে সম্পন্ন হলো। আরোহী ও জীবন হাত জোড় করে তাদের প্রিয় বন্ধুর নতুন জীবনের জন্য দোয়া করলেন। আয়াত সবাইকে তালি দিতে দেখে নিজেও জীবনের কোলে দাঁড়িয়ে আনন্দের চোটে চিৎকার করে উঠল। ইয়ে, কবুল কবুল। আবির দাদুর বিয়ে হয়ে গেল, এবার চকলেট দাও। আয়াতের এই আশঙ্কিক চকলেটের দাবিতে আশেপাশের সবাই এবং খোদ মুহুরি একে অপরের দিকে তাকিয়ে হাসতে হাসতে আয়াতকে বুকে টেনে নিলেন। পুরো পরিবার যখন আবিরের এই বিশেষ বিয়েটা দারুণভাবে উপভোগ করতে লাগলো। বিয়ের স্টেজ, বরকনে বসার মতো সোফা, আবিরের পাশে লাল বেনারসি শাড়ি পরে গয়নায় সেজে গুজে লাজুক মুখে বসে আছে তার নতুন বউ নীলিমা। জীবন, আরোহী আর তাদের কোলে থাকা 2 বছরের আয়াত স্টেজে উঠল নতুন জুটির সাথে দেখা করতে। নীলিমা, এই যে আমার কলিজার বন্ধু জীবন, আর ও হলো আরোহী ভাবি। আর এই যে জীবনের কোলে দেখছো, ও হলো আমাদের বাড়ির আসল ডন, পুচকে আয়ত মামুনি। আসসালামু আলাইকুম ভাবি। আবিরের মুখে আপনাদের কথা এত শুনেছি যে মনে হচ্ছে কত চেনা। আপনারা একদিন আগে এসে এত সাহায্য করেছেন, সত্যি অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ একদম নেবেন না, কিন্তু আপনি এখন আমাদের পরিবারের অংশ। আর আপনাকে যা সুন্দর লাগছে না নীলিমা, আবির ভাইয়া সত্যি খুব ভাগ্যবান। একদম ঠিক বলেছ আরোহী। তা নীলিমা, আমাদের এই বন্ধুটা কিন্তু একটু বেশি ইমোশনাল, মাঝে মাঝে বেশি কথা বলে। কোনো সমস্যা হলে সোজা আমাকে বা আরোহীকে ফোন করে কমপ্লেন জানাবেন, একদম ছাড়বেন না। এই জীবন, তুই এসেই আমার নামে কান ভাঙানি শুরু করলি। ওর কথা একদম বিশ্বাস করো না নীলিমা। এমন সময় জীবনের কোলে থাকা আয়াত এতক্ষণ ধরে বড় বড় চোখ করে নতুন বউ নীলিমাকে দেখছিল। সে এবার আবিরের কলারটা টেনে ধরে আধো আধো গলায় নিজের দাবি পেশ করলো। আবির দাদু, নতুন মাম্মি অনেক সুন্দর, পুরীর মতো। কিন্তু নতুন মামি কি আমাকে চকলেট দেবে? ওরে আমার সোনারি, হ্যাঁ, নতুন মাম্মি তোমাকে অনেক অনেক চকলেট দেবে, কিন্তু তার জন্য তোমাকে আমার কোলে আসতে হবে তো। আর চকলেটের লোভ সামলাতে না পেরে তখনই জীবনকে ছেড়ে নীলিমার কোলে ঝাঁপ দিল। নীলিমা ওকে পরম স্নেহে নিজের কোলে তুলে নিল। বাবা, এত দয় না। নতুন মাম্মি, তুমি আজ থেকে আমার ফ্রেন্ড। কিন্তু পাপাকে আর চকলেট কিনে দিতে হবে না, তুমিই দেবে, কেমন? আর মাম্মা পচা, মাম্মা বকে। দেখেছো নীলিমা, ও কিন্তু অলরেডি তোমার দলে নাম লিখিয়ে ফেলেছে। চকলেট পেলেই ও সবাইকে ভুলে যায়। এই মেয়েটার পাকা পাকা কথা শুনলে আর রাগ ধরে রাখা যায় না। নীলিমা, ও কিন্তু এখন থেকে সুযোগ পেলেই আপনার কাছে চকলেট চাইতে চলে আসবে, সামলে রাখবেন। সত্যি রে জীবন, আজ নীলিমার পাশে আয়াতকে এভাবে হাসতে দেখে আমার মনটা ভরে গেল। তোদের এই ছোট্ট পরিবারটার ভালোবাসার ছোঁয়া যেন আমাদের নতুন জীবনেও থাকে। আয়াত তখন নীলিমার বেনারসির আঁচলটা ধরে খেলা করতে লাগলো। আর তাদের 4 জনের মন খোলা হাসি শব্দে বিয়ের আসরের আনন্দ আরো মধুর হয়ে উঠল। আবিরের বাড়ির সদর দরজায় বিয়ের সব অনুষ্ঠান শেষ। চারিদিকে তখন আলোর রোশনাই। জীবন ও আরোহী তাদের ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আরোহীর কোলে 2 বছরের ক্লান্ত ঘুমন্ত আয়াত নিশ্চিন্তে মাথা রেখে ঘুমাচ্ছে বরের সাজে। আবির এবং লাল শাড়িতে নতুন বউ নীলিমা তাদের বিদায় জানাতে দরজার কাছে এসে দাঁড়ালো। তাহলে বন্ধু, আমরা এখন আসি। সব অনুষ্ঠান তো খুব সুন্দরভাবে মিটে গেল। এবার তুই আর নীলিমা মিলে তোদের নতুন জীবনটা দারুণভাবে উপভোগ কর। তোদেরকে যে কি বলে ধন্যবাদ দেব জীবন। তুই আর ভাবি একদিন আগে এসে পাশে না দাঁড়ালে আমি একা হাতে এই বিশাল আয়োজন সামলাতেই পারতাম না। সত্যি তোদের ঋণ শোধ করার মতো নয়। আবির ভাইয়া, বন্ধুদের মধ্যে আবার কিসের ঋণ? আর নীলিমা, কোনো দরকার হলে কিন্তু এক মুহূর্ত দ্বিধা না করে আমাকে সোজা
ফোন করে দেবে, কেমন? এখন থেকে তুমিও আমাদের পরিবারের একজন। হ্যাঁ ভাবি, আমি অবশ্যই আপনাকে ফোন করব। আপনারা চলে যাচ্ছেন ভাবতেই মনটা কেমন খারাপ লাগছে। আর আমাদের এই পুচকে সোনাটা তো ঘুমিয়েই পড়ল। ওর মিষ্টি মিষ্টি কথাগুলো খুব মিস করব। আর বলো না নীলিমা, সারাদিন বিয়ে বাড়িতে যে পরিমাণ নাচানাচি আর দুষ্টুমি করেছে, গাড়িতে ওঠার আগেই ও একদম ফ্ল্যাট। তবে হ্যাঁ, ঘুম থেকে উঠেই কিন্তু ও তোমার চকলেটের কথা তুলবে, সামলে রেখো। সবাই একসাথে হেসে উঠল। আরোহী আলতো করে নীলিমাকে জড়িয়ে বিদায় নিল। তারপর তারা গাড়িতে উঠে বসলো। আবির ও নীলিমা হাত নেড়ে তাদের বিদায় জানালো। জীবন ও আরোহী নিজেদের বাড়িতে। রাত তখন বেশ গভীর। গাড়ি থেকে নেমে জীবন আয়াতকে পরম মমতায় কোলে তুলে নিয়ে ঘরে ঢুকলো। ঘরে চেনা শান্ত পরিবেশ দেখে আরোহী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। শেষ পর্যন্ত নিজের চেনা ঘরে ফিরলাম। বিয়েবাড়ির হইচইয়ের পর এই নিজের ঘরটার শান্তি যেন অন্য কোথাও নেই। জীবন কোমরে বেল্ট আর শেরওয়ানিটা আলগা করতে করতে আরোহীর পেছনে এসে দাঁড়ালো। তারপর পরম ভালোবাসায় আরোহীকে জড়িয়ে ধরল। একদম ঠিক বলেছ আরোহী, বিয়েবাড়ি যতই রাজকীয় হোক না কেন, নিজের এই ছোট্ট চেনা নীড়ে তোমার আর আমার এই মুখোমুখি বসার শান্তিটা পৃথিবীর সবচেয়ে সেরা। ধুর, বাড়ি ফিরেই আবার তোমার রোম্যান্স শুরু হয়ে গেল। যাও, চট করে ফ্রেশ হয়ে এসো, আমি সবার জন্য জল এনে দিচ্ছি। জো হুকুম আমার রানী সাহেবা, আজ রাতটা সত্যি খুব সুন্দর কাটলো। জীবন হাসতে হাসতে ফ্রেশ হতে চলে গেল। আর আরোহী ঘুমন্ত আয়াতের কপালে হাত রেখে মনে মনে পরম শান্তি অনুভব করলো। তাদের ছোট্ট চেনা নীড়টা আবার ভালোবাসার চাদরে ঢেকে গেল। জীবন ও আরোহীর বেডরুমে তখন লাগানো সুন্দর সিমসাম বারান্দা বা বেলকুনি। বিকেলের নরম সোনার রোদ এসে পড়ছে বারান্দার মেঝেতে। রেলিংয়ের পাশে ছোট ছোট টবে বাহারি রঙের ফুল ফুটে আছে। ছোট্ট আয়াত এখন তার দিদার ঘরে অঘরে ঘুমাচ্ছে। বারান্দার একটি বড় আরামদায়ক সোফায় জীবন ও আরোহী পাশাপাশি বসে আছে। আরোহী পরম শান্তিতে জীবনের কাঁধে মাথা রেখে বসে, আর জীবন এক হাতে আরোহী নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। সত্যি আরোহী, এই বিকেলগুলো কত মায়াবী হয় তাই না? সারা সপ্তাহের অফিসের এত কাজের চাপ, এত দৌড়াদৌড়ি, কিন্তু এই বেলকনিতে এসে যখন তুমি এভাবে আমার কাঁধে মাথা রাখো, তখন মনে হয় সময়টা যেন এখানেই থমকে যাক। আমারও ঠিক এমনটাই মনে হয় জীবন। বিয়ে বাড়ির ওই এত শরগোলের পর আজকের এই শান্ত বিকেলটা যেন শুধু আমাদের দুজনের। মাঝে মাঝে নিজের ভাগ্যকে বিশ্বাস হয় না। আমরা ছোটবেলায় কত ঝগড়া করতাম, আর আজ আমি তোমার বুকে মাথা রেখে এক অদ্ভুত শান্তি খুঁজে পাই। তা তো হবেই, ঝগড়ুটে ভাই বোন থেকে যে আমরা এত রোমান্টিক একজোড়া স্বামী বউ হয়ে যাব, তা কি বিধাতা আগে থেকেই লিখে রেখেছিলেন? তবে একটা কথা স্বীকার করতেই হবে, শাড়িতে তোমাকে যতটা সুন্দর লাগে, এই বিকেলের নরম আলোয় তোমার এই মুখটা যেন তার চেয়েও 1000 গুণ বেশি মায়াবী লাগছে। আমার তো চোখ ফেরাতে ইচ্ছে করছে না। ধুর, তুমি না দিন দিন বড্ড বেশি রোমান্টিক হয়ে যাচ্ছ। মেয়ের সামনেও যেমন, একা পেলেও তেমন। একটু লজ্জা নেই তোমার, তাই না? জীবন ওহ করে হেসে ওঠে। আরোহীকে নিজের আরো কাছে টেনে নিয়ে ওর কপালে গভীর এবং ভালোবাসায় ভরা একটা চুমু খেলো। নিজের বউকে ভালোবাসতে আবার কিসের লজ্জা রানী সাহেবা? আমি তো চাই চিরকাল আমাদের চুল যখন পেকে যাবে, আমরা যখন বুড়ো হয়ে যাব, তখনও যেন এই বেলকনিতে ঠিক এভাবেই তোমার কাঁধে হাত রেখে কাটাতে পারি। আমরা চিরকাল এমনই থাকবো জীবন। আমাদের এই ভালোবাসার উপর যেন কারো নজর না লাগে। এমন সময় হালকা মিষ্টি হাওয়া এসে আরোহীর শাড়ির আঁচলটা উড়িয়ে দিল। আর জীবন পরম মমতায় আরোহীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আঙ্গুলে আঙ্গুল মিলিয়ে রাখলো। বিকেলের সোনা রোদ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তারা দুজনে হারিয়ে গেল নিজেদের এক মায়াবী ভালোবাসার চাদরে। জীবন ও আরোহী বেলকুনিতে তারা দুজনেই গভীর রোমান্টিক মুহূর্তে মগ্ন ছিল। এমন সময় হুট করে ঘরের ভেতর থেকে ঘুম ভাঙা চোখে 2 বছরের পুচকে আয়াত টলমলো পায়ে হেঁটে বারান্দায় চলে এলো। বাবা আর মাকে ওভাবে জড়িয়ে ধরে বসে থাকতে দেখে সে বড় বড় চোখ করে সোজা তাদের মাঝখানে এসে ঢুকে পড়ল। এক মাঝখানে বসে জোর করে দুজনের হাত দুদিকে সরিয়ে দিয়ে ঠোঁট ফুলিয়ে
আধো আধো গলায় বলল, ও মা, পাপ্পা, মাম্মা, তোমরা তোমরা এখানে কি করছো? আমাকে ছাড়া আদর আদর খেলা হচ্ছে। আমি তো প্রাট করেছি। আয়াতের আশঙ্কিক এন্ডিতে জীবন ও আরোহী চমকে উঠল। তারা তড়িঘড়ি করে নিজেদের একটু স্বাভাবিক করে নিল। আরোহী লজ্জে লাল হয়ে শাড়ি আঁচলটা ঠিক করলো, আর জীবন হেসে ফেলে আয়াতকে কোলে তুলে নিল। ওরে আমার পাকা বুড়ি রে, রাগ করার কি আছে? বাবা তো তোমার মাম্মার চোখের ভেতরে একটা পোকা পড়েছিল, সেটাই দেখছিল, তাই না আরোহী? ওহ, আমি সব জানি। পাপা মিথ্যে বলছে। পাপা মাম্মাকে কপালে চুমু খাচ্ছিল। আমি চোখ খুলে দেখে ফেলেছি। ওরে আল্লাহ, এই মেয়ের হাত থেকে আর রক্ষা নেই। কি পাকা পাকা কথা শিখেছে দেখেছো জীবন? এখন থেকে আমাদের নিজেদের রুমেও লক করে বসতে হবে। তা যা বলেছ। আচ্ছা মামুনি, পাপা যদি মাম্মাকে ভালোবাসে, তোমার হিংসে হয় বুঝি? তুমি কার দল বলো তো? আমি আমি পাপার দল, কিন্তু মাম্মা পচা হলেও মাম্মাকেও একটু আদর দিয়ে দে। আয়াত এক হাতে জীবনকে আর অন্য হাতে আরোহীর গলা জড়িয়ে ধরে দুজনের গালে দুটো মিষ্টি চুমু খেলো। আরোহীও আর থাকতে না পেরে আয়াতকে বুকে টেনে নিয়ে আদরে ভরিয়ে দিল। বিকেলে শেষ আলো পুরো বেলকুনিটা তাতে তিনজনের পবিত্র ভালোবাসায় ভরে উঠল। জীবন আরোহী চোখের দিকে তাকালো, আর আরোহীও এক বুক ভালোবাসা নিয়ে জীবনের দিকে তাকালো। জীবন আরোহীর হাতটা নিজের হাতের মুঠে শক্ত করে ধরে তাদের এই সুন্দর সম্পর্কের পূর্ণতা উদযাপন করার জন্য একটা মিষ্টি রোমান্টিক শায়েরি আবৃত্তি করল। জীবন গভীর রোমান্টিক গলায় আরোহীর চোখে চোখ রেখে, তুমি আমার একলা বিকেলের স্নিগ্ধ শান্ত আলো, তোমার ওই চোখের মায়ায় বাঁচতে লাগে ভালো। আয়ত, আমাদের ভালোবাসার এক পবিত্র দান। তোমাদের নিয়েই জড়িয়ে আছে আমার এই জীবন ও প্রাণ। আরোহী জীবনের কাঁধে মাথা রেখে আর তাদের মাঝখানে বসে ছোট্ট এক খুশিতে ইয়ে বলে হাততালি দিয়ে উঠল। গোধূলির আলোয় ঢাকা পড়ল তাদের চেনানি। সেখানে রাজত্ব করে শুধুই ভালোবাসা, আনন্দ আর এক মিষ্টি সুখী পরিবার।